তো আজকে আমাদের প্রথম ক্লাস এবং আমারও প্রথম ক্লাস, এটা দিস ইজ মাই ফার্স্ট ক্লাস, যেখানে আমি চেষ্টা করব মেডিসিন পড়ানোর। নাও এখনকার দিনে মেডিসিন, যেহেতু এখন নিট পিজি আসছে বা নেক্সট যাই আসুক না কেন, ইটস মাচ মোর ক্লিনিক্যাল ওরিয়েন্টেড এবং সেখানে মেজর চাঙ্ক মেডিসিন থেকে আসে। মানে আমি বলছি না কোর মেডিসিন থেকে আসে, বাট আমরা যদি ক্লিনিক্যাল অ্যানাটমি, ক্লিনিক্যাল ফিজিওলজি, ক্লিনিক্যাল ফার্মাকোলজি দেখি বা ক্লিনিক্যাল প্যাথোলজি দেখি, তাহলে এই পুরো এটা সবটাই ওই মেডিসিনের আমব্রেলার মধ্যে পড়ে। তো আমি চেষ্টা করব এমন কিছু ক্লাস নেওয়ার যেটা ফার্স্ট ইয়ার থেকে শুরু করে একদম আলটিমেট অবধি অনেকেরই লাভ হবে। তো আমরা প্রথম যে সিস্টেমটা শুরু করব বেশি কথা না বলে, সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। আমরা চেষ্টা করব এটাকে দুটো ক্লাসে করার। আজকে আমরা বেসিক্স করে কিছুটা রোগের মধ্যে ঢুকবো এবং নেক্সট ক্লাসে উইল ফিনিশ দিস টপিক। সো দ্য ফার্স্ট ক্লাস ইজ রেসপিরেটরি সিস্টেম। তো আমাদের বেসিক্যালি আমরা একদম বেসিক থেকে শুরু করি। আমার ভাগ্য ভালো, আমার সামনে কয়েকজন রয়েছে যাদের জন্য আমি সাহস পেয়েছি আর কি, যে আমি ফাইনালি মেডিসিনটা পড়াচ্ছি আর কি। তো ইটস বেসিক্যালি হাইব্রিড ক্লাস, যেখানে দেয়ার আর সাম স্টুডেন্টস, তাদের পরিচয় পরে সময় মতো দেবো, যারা সামনে রয়েছে এবং এগেন পিছনেও রয়েছে, ক্যামেরার পিছনে যারা ইউটিউবে এই ক্লাস দেখবে। সো আমরা ক্লিনিক্যাল অ্যানাটমি থেকে শুরু করি এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং in this respiratory system is bronchopulmonary segment. So I'll start with this topic, কারণ ক্লিনিক্যাল দিক থেকে আমাদের যে জিনিসটা একমাত্র জানতে হয় সেটা হচ্ছে bronchopulmonary segment. Now what is this bronchopulmonary segment? এই ব্যাপারটা কি, bronchopulmonary segment ব্যাপারটা কি? সেটা কিছুই নয়, সেটা হচ্ছে বেসিক্যালি যেরকম আমরা এটা ভাবতে পারি দিস ইজ আ ইউনিট অফ লাং, মানে লাং এরকম অনেকগুলো ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট নিয়ে তৈরি হচ্ছে। সো দেয়ার আর মাল্টিপল ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, যেটা নিয়ে একটা লাংস তৈরি হচ্ছে। সো আমরা জানি সবাই যে আমাদের উই হ্যাভ টু লাংস। তো আমি যদি একবার বেসিকটা বলি, যে আমাদের এই যে আমাদের যে রেসপিরেটরি সিস্টেম, ইট স্টার্টস উইথ আওয়ার নোজ। তো নাক থেকে শুরু হয়, দেন দিস পাইপ গোজ অন, দেন দেয়ার ইজ ট্র্যাকিয়া, ট্র্যাকিয়া ডিভাইডস ইন্টু টু ব্রঙ্কাস এবং এই দিকে আমাদের দুটো লাংস থাকে। সো এইটা হচ্ছে আমাদের একদম বেসিক আউটলাইন যেটা আমরা জানি। অ্যান্ড ব্রঙ্কাস এরপরে গিয়ে ডিভাইড হয়, ব্রঙ্কাস এরপরে গিয়ে প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টার্শিয়ারি ব্রঙ্কাস, এরকমভাবে ব্রঙ্কাস ডিভাইড হতে থাকে এবং আলটিমেটলি ইট এন্ডস ইন অ্যালভিওলাই। সো এইরকমভাবে বোথ ব্রঙ্কাস ডিভাইডস ইন্টু প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস। যেরকম এইটা গেল, এটা গিয়ে ডিভাইড হলো, সো দিজ আর সেকেন্ডারি ব্রঙ্কাস। এবার সেকেন্ডারি ব্রঙ্কাস উইল এগেন ডিভাইড ইন্টু মাল্টিপল টার্শিয়ারি ব্রঙ্কাস। সো primary bronchus, secondary bronchus, tertiary bronchus, then bronchioles, and ultimately it ends with alveoli. So it's a basic outline. Basically there are total 23 divisions. তো মোট 23 খানা ডিভিশন রয়েছে যদি আমি প্রথম থেকে ধরি, তাহলে অ্যাকচুয়ালি মোট 23 বার ডিভাইড করে এই মানে ট্র্যাকিয়াটা মোট 23 বার ডিভাইড করে। অ্যান্ড ইট স্টার্টস, যেরকম বললাম, ইট স্টার্টস উইথ প্রাইমারি ব্রঙ্কাস, সেখান থেকে সেকেন্ডারি ব্রঙ্কাস, সেখান থেকে টার্শিয়ারি ব্রঙ্কাস, দেন স্টার্টস ব্রঙ্কিওলস, এবং এরকমভাবে এটা চলতে থাকে এবং আলটিমেটলি দেয়ার আর রেসপিরেটরি ব্রঙ্কিওল, দেন অ্যালভিওলার ডাক্ট, অ্যান্ড লাস্ট ইজ অ্যালভিওলার স্যাক। সো এইভাবে পুরো জিনিসটা ডিভাইড করে অ্যান্ড দেয়ার আর টোটাল 23 ডিভিশনস। তো এগুলো খুব বেসিক জিনিস যেগুলো আমাদের সবার জানা উচিত। দেয়ার আর টোটাল 23 ডিভিশনস। তার মানে এই ব্রঙ্কাস এসে মোট 23 বার ডিভাইড করেছে। দ্যাট স্টার্টস উইথ দ্য প্রাইমারি ব্রঙ্কাস অ্যান্ড দ্যাট এন্ডস ইন দ্য অ্যালভিওলার স্যাক, যেটা আমরা এটাকে দেখতে পাচ্ছি। তার মানে আমি যদি একটা জাস্ট বেসিক আউটলাইন দিই, তার মানে আমি ধরে নিলাম এটা আমার লাং, এটা আমার ধরে নিলাম দিস ইজ মাই লাং। তো এই যে এটা ঢুকলো, দিস ইজ মাই প্রাইমারি ব্রঙ্কাস, ইট ডিভাইডস ইন্টু সেকেন্ডারি ব্রঙ্কাস। Now secondary will divide into multiple tertiary bronchus, then starts bronchiole, and ultimately the end of the bronchiole is respiratory bronchiole. Then there is alveolar sac, and then there alveolar duct and alveolar sac. So আমি যদি সব ডিভিশনটা আমি দেখাচ্ছি না, but it starts with primary bronchus, secondary bronchus, tertiary bronchus, then bronchiole, and this is my respiratory bronchiole. This is my alveolar duct, this is my alveolar sac. So there are total 23 divisions. কেন আমি বারবার এটাতে গুরুত্ব দিচ্ছি? Because my first 16 division is known as conducting zone,
and last 7 division is known as respiratory zone. কেন এটা বললাম? কারণ এই যে আমরা ইনহেল করছি, উই ইনহেল দ্য এয়ার, তাহলে এয়ারটা আলটিমেটলি এখান দিয়ে ঢুকে দুটো লাংসে যাচ্ছে। সো আপ টু ফার্স্ট 16 ডিভিশন শুধু যায়, আর কিছু হয় না। সো অনলি দ্য এয়ার ইজ গোয়িং থ্রু দিস। কারণ আলটিমেটলি আমার লক্ষ্য কি? আলটিমেটলি আমার লক্ষ্য হচ্ছে মাই অক্সিজেন উইল রিচ দ্য অ্যালভিওলার স্যাক অ্যান্ড আফটার দ্যাট দ্য ডিফিউশন উইল হ্যাপেন, দ্য অক্সিজেন উইল এন্টার ইন্টু মাই ব্লাড স্ট্রিম। সো দ্যাট ইজ মাই আলটিমেট মোটো। বাট up to the first 16 zone, this air is only going, no diffusion is happening. Diffusion is happening in the last 7 part. So that's why first 16 part is known as conducting zone, যেখানে শুধুমাত্র হাওয়াটা যাচ্ছে, কোনো ডিফিউশন হচ্ছে না গ্যাসের। বাট লাস্ট 7 ডিভিশন ইজ নোন অ্যাজ এক্সচেঞ্জ জোন, বা অনেকে এটাকে ডিফিউশন জোনও বলতে পারে, যেখানে অ্যাকচুয়ালি আমার এই গ্যাসিয়াস এক্সচেঞ্জ শুরু হয়ে যাচ্ছে। এবং তার মধ্যে মেজরলি গ্যাসিয়াস এক্সচেঞ্জ ইজ হ্যাপেনিং ইন দিস লাস্ট 3 পার্ট, দ্যাট ইজ রেসপিরেটরি ব্রঙ্কিওল, অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার স্যাক। আমি কেন এটার ওপর বারবার গুরুত্ব দিচ্ছি? বিকজ দিস 3 পার্ট ইজ নোন অ্যাজ সামথিং নোন অ্যাজ অ্যাসিনাস। আমরা পড়বো পরে এমফাইসিমার ব্যাপারে, এবং সেইখানে আমরা দেখতে পাবো এমফাইসিমা ইজ আ ডিজিজ ওয়্যার দিস অ্যাসিনাস ইজ অ্যাফেক্টেড। Sometime the respiratory bronchiole part, that is known as centriacinar. Sometime the alveolar sac part, that is known as paraseptal, and sometime 3 parts, that is known as panacinar. So this acinas is mean this last 3 part where the maximum gaseous exchange is happening. So this acinas is very important for gaseous exchange, and in emphysema, which is a type of COPD, this acinas is affected. So if first part is affected, that is centriacinar, last part is affected paraseptal, both part, মানে all 3 part, that is pan means everything. So we'll read this in COPD and emphysema, but that's why acinas is important. So that is a basic outline. So there are total 23 division. In first 16 no exchange is happening, this is known as conducting zone. Last 7 gaseous exchange is happening, this is known as exchange zone. But our topic is bronchopulmonary segment. So what is a bronchopulmonary segment? Bronchopulmonary segment, listen very carefully, this is a part of lung supplied by tertiary bronchus. Listen this term. So this is the definition of bronchopulmonary segment. I already told you that primary bronchus, secondary bronchus, multiple tertiary bronchus. So each tertiary bronchus লাংসের যে পার্টটাকে সাপ্লাই করছে সেই পার্টটাকে আমি এক একটা bronchopulmonary segment বলবো। সো ইচ মানে অনেকগুলো টার্সিয়ারি ব্রঙ্কাস রয়েছে। সো ইচ টার্সিয়ারি ব্রঙ্কাস যে জায়গাটা লাংসকে দিচ্ছে সেই জায়গাটা হচ্ছে এক একটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। এবং কতগুলো ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট আছে আমাদের? There are many controversy, but আমি যদি খুব সিম্পলি বলি, there are 10 bronchopulmonary segment in each lung. তার মানে আমরা এইটাও বুঝে গেলাম there are 10 tertiary bronchus in each lung, because one tertiary bronchus supplied one bronchopulmonary segment. So there are 10. এবার কেউ বলে in the left lung there is 9, 8. So these are controversial, but basic outline 10 in the right lung, 10 in the left lung, because in 10 we have 10 tertiary bronchus, in left we have 10 tertiary bronchus, and this supplies 20 bronchopulmonary segment. So if we draw the lung now, so this is my right lung and this is my left lung. This is my left lung. So one basic thing we should know, we must know, in right lung there are 2 fissure. There are 2 fissure in the right lung and there is 1 fissure in the left lung. So in right lung there is 3 lobe, in left lung there is 2 lobe. Fine. Now another term, there is something known as hilum. You all should know that hilum means where this is entering, where the bronchus are entering, that part is known as hilum, where also the pulmonary vasculature is also entering from this hilum part. So this is my hilum. So I am writing this is hilum because it will give a clinical importance. Now there are multiple bronchopulmonary segment in each part. So what are those bronchopulmonary segment? We have to remember the name. Like in the upper lobe of the right there is 3. That is, one is apical, one is anterior, one is posterior.
In middle lobe there is two, one is called lateral, one is called medial, and in the lower lobe there are five, one is called superior, one is called anterior basal, first there is something known as posterior basal, anterior basal, lateral basal and medial basal. So total 10 bronchopulmonary segment, 3 in the upper lobe, apical, anterior, posterior, 2 in the middle lobe, lateral and medial, and 5 in the lower lobe, superior, posterior basal, anterior basal, lateral basal and medial basal. Similarly, in the left there are again 10. In upper part there is 5, in lower part there is 5. Upper part e কোন পাঁচটা রয়েছে? Again there are same, apical, posterior, anterior. But these two there is no lateral medial. এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে superior and inferior. And এই পাঁচটা আবার সেম, তাই আমি আর লিখছি না এখানে। it is same as right lung. It is same as right lung. তাহলে এই হচ্ছে মোট 10 10 20টা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। নামগুলো কি? এপিকাল, অ্যান্টেরিয়ার, পস্টেরিয়ার, ল্যাটারাল, মিডিয়াল, আর এই পাঁচটা হচ্ছে সুপিরিয়ার, পস্টেরিয়ার বেসাল, অ্যান্টেরিয়ার বেসাল, ল্যাটারাল বেসাল, মিডিয়াল বেসাল। এইগুলো হচ্ছে আমার ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের নাম। এইখানে শুধু কি, এইখানে যেহেতু মিডিল লোব নেই, ইন লেফট লাং দেয়ার ইজ নো মিডিল লোব, সেই জন্য ল্যাটারাল মিডিয়ালও এখানে নেই, তার বদলে এখানে চলে এসেছে সুপিরিয়ার, ইনফিরিয়ার। সো দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্স, বাকি কিন্তু সব সেম। এবার এই ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টটা তৈরি হচ্ছে কিভাবে? তাহলে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টটাকে আমি যদি দেখি, ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টটাকে দেখতে অনেকটা পিরামিডের মতো। পিরামিড কেন বলছি? তার কারণ এদের বেসটা বড় এবং অ্যাপেক্সটা সরু। এক একটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট এরকম দেখতে। তাহলে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টে কি আছে অলরেডি বলে দিয়েছি। ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট কাকে বলবো? হুইচ ইজ সাপ্লাইড বাই আ টার্সিয়ারি ব্রঙ্কাস। তার মানে এইটা একটা টার্সিয়ারি ব্রঙ্কাস, আমি তখনই বলবো সো দিস ইজ মাই ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। এবার এরকম তো নেই, এরকম 10টা রয়েছে, তার মানে এর পাশে আরও একটা এরকম ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট রয়েছে। এইবার এই ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টগুলোকে তাহলে আলাদা কে করছে? আলাদা কে করছে এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আলাদা কিভাবে হবে? কে আছে যে আলাদা করতে পারে? কে আছে বলো, কি মনে হয় কে আলাদা করতে পারে? সেপ প্লুরা। সো দেয়ার ইজ ভিসারাল প্লুরা, এটা হচ্ছে আমার ভিসেরাল প্লুরা। সো দিস ইজ মাই ভিসেরাল প্লুরা। তাহলে ভিসেরাল প্লুরা থেকে একটা পালমোনারি সেপ্টা বেরোয়, তুমি যেটা বললে, সেই পালমোনারি সেপ্টাগুলোই আমার ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টগুলোকে আলাদা করছে। তাহলে আমি এটা চিনলাম কি করে দিস ইজ দ্য ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট? বিকজ দিস ইজ সাপ্লাইড বাই আ টার্সিয়ারি ব্রঙ্কাস। এবং টু ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট ইজ সেপারেটেড বাই আ পালমোনারি সেপ্টা দ্যাট ইজ অরিজিনেটিং ফ্রম আ ভিসেরাল প্লুরা। তাহলে এখানে আর কি রয়েছে? এখানে আর কি রয়েছে? আর কি থাকতে পারে বলো? অবভিয়াসলি যেহেতু এখানে আর কি থাকবে, লাংসকে রক্ত কে দেয়? ব্রঙ্কাসকে রক্ত কে দেয়? ব্রঙ্কিয়াল আর্টারি। তাহলে অবভিয়াসলি দেয়ার উইল বি ব্রঙ্কিয়াল আর্টারি। তাহলে এইটা হচ্ছে আমার ব্রঙ্কিয়াল আর্টারি। সো দিস ইজ মাই ব্রঙ্কিয়াল আর্টারি। আর কি হয়? আচ্ছা, এটা কিন্তু এখানে শেষ নয়, এবার এইটার আন্ডারে সবটাই রয়েছে। মানে টার্সিয়ারি ব্রঙ্কাস মানে এক একটা টার্সিয়ারি ব্রঙ্কাসের এবার যত ব্রাঞ্চ, সেই সমস্ত ব্রাঞ্চ নিয়ে মানে অ্যালভিওলাই গোটা জিনিসটাই রয়েছে এই এক একটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের মধ্যে। টোটাল মানে ওই টার্সিয়ারি ব্রঙ্কাসটা আলটিমেটলি যত অবধি যাচ্ছে, মানে টার্সিয়ারি ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিওল হয়ে অ্যালভিওলাই অবধি গোটা জিনিসটাই এর মধ্যে রয়েছে। তার মানে তো এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জও হচ্ছে। তাহলে যদি গ্যাসিয়াস এক্সচেঞ্জ হতে হয়, তাহলে গ্যাসিয়াস এক্সচেঞ্জের জন্য আমার লাংসে কার আসার প্রয়োজন? কে লাংসে আসে? গ্যাসিয়াস এক্সচেঞ্জ কি হয়? কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, অক্সিজেন ঢোকে। তাহলে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়ার জন্য আমাকে কাউকে ঢুকতে হবে, কে ঢোকে? সো দিস ইজ মাই পালমোনারি আর্টারি। তাহলে পালমোনারি আর্টারিও এখানে থাকে, এখানে আমার পালমোনারি আর্টারিও থাকে। ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে একমাত্র যেটা পালমোনারি ভেন সেটা কিন্তু এই জায়গাটাতে থাকে। সো পালমোনারি ভেন আমার ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের কন্টেন্ট নয়। পালমোনারি ভেন ইজ আ কন্টেন্ট অফ দ্য সেপ্টাম, মানে দুটো ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের মধ্যে একটা আলাদা জায়গা। এইবার কেন আমি বারবার এই জিনিসটা, দেখো ছবিটা আমি এঁকেছি একটা অদ্ভুতভাবে, তুমি দেখতে পাচ্ছ যে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের ছবিটা আমি এমনভাবে এঁকেছি, আমি প্রতিটা অ্যাপেক্সের ডিরেকশন কিন্তু একই দিকে দেখিয়েছি।
অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, অল দ্য ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট যেগুলোই রয়েছে এদের প্রত্যেকের ডিরেকশন হচ্ছে টুয়ার্ডস দ্য হাইলাম। তার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে তুমি খেয়াল করে দেখবে যখনই আমাদের কোনো চেস্টের ইনফেকশন হয়, নিউমোনিয়া হয়, বলে কাত করে শুয়ে দিতে এবং পেছন থেকে থাবা মারে। তার কারণ কি, তুমি যদি ওটা করো এবং পিছন থেকে যদি এরকম ট্যাপ করো, তাহলে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের ডিরেকশন তো সবসময় হাইলামের দিকে, তাহলে সিক্রিশনগুলো বেরিয়ে আসবে। সো প্রতিটা, কারণ আলটিমেটলি তোমার সিক্রিশন জমছে তো কোনো না কোনো ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টে, কারণ লাংস মিন্স ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। তো তুমি যখন সাইড করে পিঠে ট্যাপ করছো এবং যেহেতু প্রতিটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের অ্যাপেক্স ইজ টুয়ার্ডস দ্য হাইলাম, মানে এইটা এপিকালটাও এইদিকে, মিডিয়ালটাও এইদিকে, যেটা পস্টিরিয়ার সেটাও এইদিকে, তার মানে তুমি যখন আলটিমেটলি ওকে কাত করে দিচ্ছ এবং ওর ডিরেকশনটা যেহেতু হাইলামের দিকে এবং তুমি পিঠে ট্যাপ করছো, সো অল দ্য সিক্রিশন উইল কাম ইন দেয়ার, এবং তারপরে আমরা ওটাকে বাইরে বার করে দিতে পারি আর কি। সো এইটা হচ্ছে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে পিরামিড শেপ হয় এবং এদের অ্যাপেক্স হয় টুয়ার্ডস হাইলাম, এবং সেইটার ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি সেটা আমি বললাম। বোঝা গেল? হ্যাঁ, ড্রেনেজ হতে পারে খুব ভালো করে। এবং যদি তোমাদেরকে কন্টেন্ট বলতে হয় তাহলে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের কন্টেন্ট হচ্ছে তিনটেই: টার্সিয়ারি ব্রঙ্কাস, ব্রঙ্কিয়াল আর্টারি এবং পালমোনারি আর্টারি। বাট পালমোনারি ভেন ইজ নট দ্য কন্টেন্ট অফ ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, ওটা কিন্তু এই সেপ্টামের জায়গাটাতে থাকে। এবং ইউ ক্যান ইজিলি রিসেক্ট যে কোনো তোমার পালমোনারি, যে কোনো একটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের সমস্যা, ইউ ক্যান রিসেক্ট দিস পার্টিকুলার পার্ট। সো দিস ইজ অলসো সার্জিক্যালি রিসেক্টেবল, এটা অলসো সার্জিক্যালি রিসেক্টেবল। এইবার লাস্ট যে দুটো জিনিস বলা, সেটা হচ্ছে তুমি বুঝতেই পারছো একটা প্রশ্ন খুব আসতে পারে, যদি তোমার অ্যাসপিরেশন হয়। আমরা এই একটা জিনিস আমরা খুব কমনলি জানি, দ্য অ্যাসপিরেশন ইজ মোর টুয়ার্ডস দ্য রাইট সাইড, বিকজ রাইট সাইডের ব্রঙ্কাসটা ছোট। রাইট সাইডের ব্রঙ্কাসটা ছোট, লেফট সাইডটা বড়। কেন লেফট সাইডটা বড়? কারণ এখানে হার্ট রয়েছে। সো লেফট সাইডের ব্রঙ্কাস ইজ লং, রাইট সাইডের ছোট, সেই জন্য, এবং এটা অনেকটা স্ট্রেট হয়, সেই জন্য এটার চান্স বেশি থাকে। তো তুমি আমাকে বলো, তোমার কি মনে হয় যদি অ্যাসপিরেশন হয় তাহলে সেটা কোন ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টে যাবে? লোয়ার লোবে যাবে। প্রথমে এটা তুমি কারেক্ট। এইবার লোয়ার লোবে কোনটাতে যাবে? এবার দেখো, এটা কিন্তু চেঞ্জ হতে পারে। তুমি বসে আছো তখন এক জায়গায় যাবে, তুমি শুয়ে আছো তখন কিন্তু আরেক জায়গায় যাবে। সেই জন্য আমরা বলি যে কোথায় যায় যদি অ্যাসপিরেশন হয়, যদি অ্যাসপিরেশন হয় তাহলে কোথায় যায়? অ্যাসপিরেশন হলে যদি সুপাইন থাকে তাহলে সেটা যায় হচ্ছে সুপিরিয়ার অফ রাইট, মানে পস্টেরিয়ারের সুপিরিয়ার লোব। আর যদি তোমার দাঁড়ানো হয় বা সিটিং হয় বা স্ট্যান্ডিং হয় তাহলে যায় হচ্ছে তোমার পস্টেরিয়ার বেসাল। তাহলে এই হয়ে গেল আমাদের ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট সম্পর্কে এর বাইরে কিছু জানার দরকার নেই। তাহলে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট কি? দিস ইজ আ পার্ট অফ লাং দ্যাট ইজ সাপ্লাইড বাই ওয়ান টার্সিয়ারি ব্রঙ্কাস। তাহলে এরকম আমাদের ডান দিকে 10টা টার্সিয়ারি ব্রঙ্কাস আছে, বাদিকে 10টা টার্সিয়ারি ব্রঙ্কাস আছে, এবং এই এক একটা টার্সিয়ারি ব্রঙ্কাস যে জায়গাটাকে কভার করছে সেটাই হচ্ছে আমার ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। এবার এই ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট এদিকে 10টা, এদিকে 10টা, এপিকাল, পস্টেরিয়র, অ্যান্টেরিয়র, মিডিয়াল, ল্যাটারাল, এবং এখানে 5টা। এখানে মিডিল লোব নেই, তাই এখানে মিডিয়াল ল্যাটারালও নেই, সুপিরিয়র ইনফিরিয়র হয়ে গেছে, আর 5টা সেম। এইবার কি বললাম, তাহলে এইটা হচ্ছে আমার ছবি। তাহলে এই এক একটা টার্সিয়ারি ব্রঙ্কাস গিয়ে এবার পুরোটা, মানে আলটিমেট যতটা থোকাটা পুরোটা রয়েছে সেটা এক একটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, এবং তার মধ্যে ব্রঙ্কিয়াল আর্টারি ঢুকছে, পালমোনারি আর্টারি ঢুকছে, বাট পালমোনারি ভেন কিন্তু সেপ্টামে থাকে। এবং দুটো ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টকে আলাদা করা করছে পালমোনারি সেপ্টাম, যেটা ভিসেরাল প্লুরা থেকে তৈরি হয়েছে। এবং মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট, যেটা অ্যাসপিরেশনে খুব কমনলি যাবে, তুমি যদি শুয়ে থাকো তাহলে এটা কোনোদিন ভুলবে না, এস ফর সুপাইন, এস ফর সুপিরিয়র, আর তারপরেরটাই পস্টেরিয়র বেসালটা হচ্ছে, আমি যদি দাঁড়িয়ে থাকি তাহলে ওই জায়গাটা অ্যাসপিরেশন। দিস ইজ মাই ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। তাহলে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট সম্পর্কে আশা করা যায় কোনো ডাউট নেই, ঠিক আছে? সো নেক্সট আমরা যে জায়গাটাতে যাব সেই জায়গাটা হচ্ছে পালমোনারি ফাংশন টেস্ট, and this is a very important topic, পালমোনারি ফাংশন টেস্ট। পালমোনারি ফাংশন টেস্টে জানা খুব প্রয়োজন যে পালমোনারি ফাংশন টেস্ট ব্যাপারটা কি। পালমোনারি ফাংশন টেস্ট বলতে কি, বেসিক্যালি লাংসে আমাদের মেনলি দু ধরনের রোগ হয়, একটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, একটাকে আমরা বলি রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। অবস্ট্রাকটিভ লাং ডিজিজ মানে দেয়ার ইজ সাম অবস্ট্রাকশন,
আর রেস্ট্রিকটিভ মানে পুরো লাংসটাই রেস্ট্রিক্ট হচ্ছে, তুমি নিতেও পারছো না ছাড়তেও পারছো না। তো এটা তো বেসিক পার্থক্য। অবস্ট্রাকশন মানে কিন্তু তুমি ছাড়তে তোমার অসুবিধা হচ্ছে, বাট রেস্ট্রিকটিভ মানে যখন তুমি নিতেও পারছো না ছাড়তেও পারছো না। তো পালমোনারি ফাংশন টেস্ট বোঝার জন্য আমাদের বেসিক আগে কিছু প্যারামিটার জানতে হবে, যেটা আমরা ছোটোবেলা থেকে পড়ছি। সেটা কি? সেটা হচ্ছে এই যে আমাদের এটা যদি লাংস হয়, তাহলে লাংসে সবসময় একটা এয়ার সবসময় লাংসের মধ্যে থাকে, যেটা তুমি চাইলেও কোনোদিন বার করতে পারবে না। মানে আমি এই যে ছেড়ে দিলাম সব হাওয়া লাংস থেকে, তবুও লাংসে একটা হাওয়া আছে আমার, সেটা হচ্ছে এই হাওয়াটা, যেটাকে আমরা বলি রেসিডুয়াল ভলিউম, যার অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু হয় 1200 ml মতো। এইবার আমরা যে নর্মালি ইন্সপিরেশন নিচ্ছি, নর্মালি ছাড়ছি, এইটাকে আমরা এই যে নর্মালি ইন্সপিরেশন নিচ্ছি বা নর্মালি ইন্সপিরেশন ছাড়ছি, এইটাকে আমরা বলি টাইডাল ভলিউম, যেটার পরিমাণ হচ্ছে 500 ml। নেওয়া বা ছাড়া দুটোকেই আমরা টাইডাল ভলিউম বলি। আমরা টাইডাল ভলিউম নিই, টাইডাল ভলিউম ছাড়ি। এবার এই টাইডাল ভলিউম নেওয়ার পরেও আমরা চাইলে এতটা এক্সট্রা এয়ার আরও ইনহেল করতে পারি। তার মানে আমাদের লাংসের মধ্যে জায়গা রয়েছে, যেটা আমরা চাইলে আরও এতটা এয়ার নিতে পারি, যেটাকে আমরা বলি ইন্সপিরেশনের জন্য রিজার্ভ ভলিউম। দ্যাট ইজ দ্য রিজার্ভ ভলিউম ফর ইন্সপিরেশন। এই জন্যই তো রিজার্ভ রয়েছে, চাইলে আমরা ইন্সপিরেশন করতে পারি, যার অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু হচ্ছে এই 3000 ml মতো। সেরকমই আমরা নর্মালি হাওয়া ছাড়ার পরেও এক্সট্রা হাওয়া লাংস থেকে ছাড়তে পারি। তার মানে নর্মাল ইন্সপিরেশন এক্সপিরেশনের সময় আমাদের লাংসে কিন্তু শুধু রেসিডুয়াল ভলিউম থাকে না, আরও একটা হাওয়া থাকে। নাহলে আমি এক্সট্রা হাওয়াটা ছাড়ছি কোত্থেকে? আমি ছাড়ার পরে এইটা ছাড়লাম, তার মানে এটা লাংসে ছিল আমার। তার মানে রেসিডুয়াল ভলিউম ছাড়াও একটা হাওয়া নর্মালি আমাদের লাংসে থাকে, সেটা যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা সেই হাওয়াটা এক্সট্রা ছাড়তে পারি। সেইটাকে আমরা বলি হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, যার অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু হয় হচ্ছে 1100 ml মতো। কিন্তু আমাদের এইগুলো এত কিছু লাগে না। আমাদের এখানে মেনলি কি লাগে? মেনলি লাগে হচ্ছে আমাদের রেঞ্জটা, আমাদের লাংসের রেঞ্জ কত। তাহলে তুমি ম্যাক্সিমাম কতটা নিতে পারো বা ম্যাক্সিমাম কতটা ছাড়তে পারো, এটা তোমাকে যদি প্রশ্ন করি, তা তুমি ম্যাক্সিমাম কতটা ছাড়তে পারো, ম্যাক্সিমাম তুমি কতটা ছাড়তে পারো, ম্যাক্সিমাম তুমি ছাড়া মানে কি? তুমি একদম টপ পয়েন্টে আছো, সেখান থেকে তুমি ম্যাক্সিমাম এতটা ছাড়তে পারো। তাহলে এইটা কিন্তু তোমার ম্যাক্সিমাম ছাড়ার ক্যাপাসিটি, এইটাই আমাদের প্রয়োজন। তাহলে এই যে গোটা জিনিসটা, এটাই হচ্ছে তুমি ম্যাক্সিমাম, যেটা ফোর্স দিয়ে, মানে আমি পুরো আগে তুলে নেব, আমি এইটা মানে আমরা এখন টপ পয়েন্টে রয়েছি, আমি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম নিয়ে নিয়েছি, এবার আমি আইআরভি ছাড়লাম, টিভি ছাড়লাম, ইআরভি ছাড়, তার মানে এইটা আমি ম্যাক্সিমাম ছাড়। এই যে টোটাল যে জিনিসটা, এইটাকেই আমরা বলি ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি। এই জিনিসটাকে আমরা বলি ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি, যার ভ্যালু কত তুমি বুঝতেই পারছো, মোটামুটি যেটা বুঝতে পারছো 4.5 থেকে 5 ml। দেখো 3000, এটা 1100, এটা 500, মানে 4600 হয়। তো মোটামুটি আমরা বুঝতে পারছি এটার ভ্যালু হচ্ছে 4.5 to 5 লিটার। তার মানে এটার কি কি রয়েছে কম্পোনেন্ট? আইআরভি প্লাস টিভি প্লাস ইআরভি। আমাদের শুধুমাত্র ডাক্তারিতে এটাই লাগে, ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি, আর কিছু কিন্তু আমাদের লাগে না। সো ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 4.5 থেকে 5 লিটার। এইবার কেন এটা লাগে? তার কারণ এইবার আমি তোমাকে বললাম ফোর্স ভাইটাল ক্যাপাসিটি ছাড়ো, ছাড়ো তুমি নাও, পুরো আগে নিতে হবে, হ্যাঁ এবার ছাড়ো, ছাড়লে না, এখনও ছাড়বে, পুরোটা ছাড়বে, যতটা সম্ভব ছাড়বে। এবার আমি কি বলছি, এবার এফভিসির ব্যাপারটা কি? 4.5 থেকে 5 লিটার, দিস ইজ মাই এফভিসি। এবার কেউ পুরোটা ছাড়তে পারছে, কেউ পুরোটা ছাড়তে পারছে না। তাহলে যে ছাড়তে পারছে না তার সমস্যা আছে, দে হ্যাভ সাম প্রবলেম। তাহলে যার এফভিসি ইজ লেস দেন 4.5 লিটার, আমরা বলতে পারি তার একটা কোনো সমস্যা আছে। আবার আরেকভাবেও দেখো, শুধুমাত্র এটা বললেই হবে না কিন্তু। ধরো আমি 4.5 লিটার ছেড়ে দিচ্ছি, ধরো আমাকে বললে আমি ধরো এই নিলাম টপে, এবার আমি করে দিলাম, ছেড়ে দিলাম সবটা। এবার তুমি সিগারেট খাও, তোমাকে আমি করতে বললাম, তুমিও ছাড়লে, বাট আমি ধরো 6 সেকেন্ডে পুরো ছেড়ে দিলাম, তুমি 30 সেকেন্ড লাগালে পুরোটা ছাড়াতে। তার মানে আমি শুধুমাত্র ভলিউম দেখলেই আমার হবে না, আমাকে টাইমটাও ঢোকাতে হবে, যে আমি ফোর্থ ভাইটাল ক্যাপাসিটি কত টাইমে ছাড়ছি। তো সেইটার জন্যে সব থেকে ইম্পর্টেন্ট হয়ে যায়। সেই জন্য আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই ফোর্স ভাইটাল ক্যাপাসিটির সঙ্গে আমাদেরকে একটা টাইমের গ্রাফ দেখতে হবে। তাহলে এদিকে আমার হচ্ছে টাইম, আর এদিকে হচ্ছে তোমার ভলিউম, ঠিক আছে? এইবার
আমি যেটা বললাম যে নর্মালি আমরা বা যারা আমরা সিগারেট খাই না বা আমাদের যাদের কোনো অসুখ নেই তারা 6 সেকেন্ডে ফোর্স ভাইটাল ক্যাপাসিটি ছেড়ে দেয়। তাহলে আমি টাইমে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড করলাম। আর ফোর্স ভাইটাল আর ভলিউম কতটা ছাড়ি আমরা 6 সেকেন্ডে মোট? আমি ধরে নিলাম সিম্পলের জন্য 5 লিটার হচ্ছে এফভিসি, তার মানে 6 সেকেন্ডে আমি 5 লিটার ছাড়বো। এবার তোমার ক্ষেত্রে 6 সেকেন্ড হবে না, আরও বেড়ে যাবে। আর কারুর যাদের সমস্যা রয়েছে তাদের হয়তো এফভিসি 5 লিটারই নয়, তাদেরও সমস্যা হবে। বাট এইখানে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে তুমি খেয়াল করে দেখো, তুমি চোখের সামনে দেখো আমি এফভিসি ছাড়বো, তাহলে আগে নিই, এবার দেখো খেয়াল করে দেখো আমি ফার্স্ট সেকেন্ডে কিন্তু 80% ছেড়ে দিয়েছি, বাকি 20%-এ কিন্তু আমি আরও টাইম নিলাম ছাড়তে। সেই জন্য আমরা বলি যে অ্যাকচুয়ালি আমরা প্রথম সেকেন্ডে ইন দ্য ফার্স্ট সেকেন্ড আমরা অলমোস্ট 80% মতো ছেড়ে দিই, মানে 5 লিটারের মতো 4 লিটার আমরা প্রথম সেকেন্ডেই ছেড়ে দিই। এবার বাকি 1 সেকেন্ড এই যে এইগুলো করছি ওইটা আমার বাকি 1 সেকেন্ড লাগে, সেইটা করতে আমার টাইম লাগে। তাহলে আমার খেলাটা হচ্ছে প্রথম 1 সেকেন্ডেই। তাহলে যাদের সমস্যা আছে তাদের সমস্যাটা আমরা প্রথম 1 সেকেন্ডেও দেখতে পেতে পারি বা পরেও দেখতে পেতে পারি, মানে এইটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। এই 1 সেকেন্ডে আমরা যতটা ছাড়ছি এইটাকেই আমরা বলি FEV1, যেটা নর্মালি আমার ক্ষেত্রে কত? আমার ক্ষেত্রে নর্মালি হচ্ছে 4/5, তার মানে 80%। তার মানে দিস ইজ দ্য নর্মাল, যে তুমি 80 to 90% ফার্স্ট সেকেন্ডেই ছেড়ে দিচ্ছ। বাট এটা যদি 80-র কমে যায় তার মানে দেয়ার ইজ সাম প্রবলেম। বোঝা গেল? তাহলে এই রেশিওটাই আমাদের সব থেকে ইম্পর্টেন্ট। এই রেশিওটা নয়, মানে এই রেশিওটা বলা ভুল, FEV1 হচ্ছে আমাদের, হ্যাঁ এটা FEV1 না, এটা FEV1/FVC রেশিও। এই রেশিওটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যে আমি FEV1/FVC হচ্ছে টোটাল 5 লিটারের মধ্যে প্রথম সেকেন্ডে আমি 4 লিটার ছেড়ে দিলাম, সো 80% আমাদের এই রেশিওটা, এবং আমাদের পুরো খেলাটা এই রেশিওটার উপরে ডিপেন্ড করবে। এই যে পালমোনারি ফাংশন টেস্ট দুটো জিনিসের ওপর দাঁড়িয়ে রয়েছে, একটা হচ্ছে এই রেশিও, আর একটা এরপরে বলছি কার্বন মনোঅক্সাইড। এই দুটো জিনিসের ওপর পুরো পালমোনারি ফাংশন টেস্ট দাঁড়িয়ে আছে। তাহলে কি হবে? তাহলে এই যে FEV1/FVC রেশিও, যদি তোমার অবস্ট্রাকটিভ লাং ডিজিজ হয়, অবস্ট্রাকটিভ লাং ডিজিজ কারা সেটা সবার আগে জানতে হবে। ব্রঙ্কিয়াল অ্যাজমা, COPD, ব্রঙ্কিওলাইটিস, যত তোমার এই স্মল এয়ারওয়ে ডিজিজ আছে সবাই হচ্ছে তোমার মোটামুটি অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। তোমার তার সঙ্গে ব্রঙ্কিয়েকটেসিস, তুমি যাই বলো সবই, যেখানেই ব্রঙ্কাস ব্রঙ্কিওল ইনভলভ সেগুলো সবই হচ্ছে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। তাহলে এখানে কি হবে দেখো, যেটা বুঝতে হবে, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, COPDর একটা এক্সাম্পল দিই, এমফাইসিমার এক্সাম্পল দিই। এমফাইসিমা কি এর মধ্যে পড়ছে? COPDতে কি হয়, এখানে যেটা হয় এয়ার ট্র্যাপিং হয়। এবার যদি এয়ার ট্র্যাপিং হয় তাহলে কি হয়, এটা অ্যাকচুয়ালি একটা ভালভের মতো কাজ করে। ভালভের মতো কীরকম কাজ করে, আমাদের ইন্সপিরেশন এক্সপিরেশন লাইক আ ভালভ, ইন্সপিরেশনের সময় মালটা ঢুকে যাচ্ছে, কিন্তু অবস্ট্রাকশন যদি থাকে তখন ওটা আর বেরোতে চায় না। মানে আমি যদি খুব সহজভাবে বলি, যে আমি যদি অবস্ট্রাকটিভ লাং ডিজিজ দেখি, FVC ইজ অলওয়েজ নর্মাল ম্যাক্সিমাম ক্ষেত্রে, কারণ ওটা তোমার ক্যাপাসিটি, মানে ওর হাওয়াটা রয়েছে তোমার কাছে, 5 লিটার হাওয়া তোমার লাংসে রয়েছে। ইভেন এমফাইসিমাতে তো 6 লিটার হয়ে যায়, কারণ ওই যে বুলা ফরমেশন হয়, এয়ার ট্র্যাপিং হয়, ওখানে আরও বেশি হাওয়া ঢুকে যায়। তাই কিছু কিছু জায়গাতে FVC বেড়ে যায়, বাট নর্মাল থাকে অ্যাটলিস্ট ইনিশিয়াল। এবার অনেক দিন হয়ে গেছে, সিভিয়ার ড্যামেজ হয়ে গেছে, সেই ক্ষেত্রে FVC কমে, বাট ইনিশিয়াল লেভেলে FVC নর্মাল থাকে। কিন্তু অ্যাজ দেয়ার ইজ অবস্ট্রাকশন, FEV1টা কিন্তু কমে যাবে, কারণ ও আর ছাড়তে পারছে না। 1 সেকেন্ডে আমি ছেড়ে দিলাম, ওর যেহেতু অবস্ট্রাকশন আছে ও কিন্তু ছাড়তে পারছে না। সেই জন্য ইন অবস্ট্রাকটিভ লাং ডিজিজ দিস FEV1/FVC রেশিও ইজ অলওয়েজ ডিক্রিজ। কেন ডিক্রিজ হয়ে গেল? কারণ যেটা নিউমিনেটার, আমি ইংরাজি এত ভালো জানি না, লব যেটা নিউমিনেটার সেটা ডিক্রিজ হয়ে যাচ্ছে আর তলাটা নর্মাল থাকছে, মানে টোটাল রেশিওটা তার মানে ডিক্রিজ হয়ে যাচ্ছে। তাহলে অবস্ট্রাকটিভ লাং ডিজিজে FEV1/FVC রেশিও উইল ডিক্রিজ। এবার আমি যদি রেস্ট্রিকটিভ লাং ডিজিজের কথা দেখি, রেস্ট্রিকটিভ লাং ডিজিজ দু রকম হয়। রেস্ট্রিকশন মানে কি? রেস্ট্রিকশন মানে হচ্ছে লাংস এক্সপ্যান্ড বা এইটা করতে পারছে না, দুটোই পাচ্ছে না, রেস্ট্রিকশন হয়ে গেছে, লাংসের রেস্ট্রিকশন। সেটা কেন হতে পারে? এক তো হতে পারে লাংসের প্যারেনকাইমা স্টিফ হয়ে গেছে,
ইলাস্টিক রিকয়েলও নষ্ট হয়ে গেছে, সেই জন্য ওটা করতে পারছে না। অথবা দেয়ার আর সাম এক্সটার্নাল ফোর্স, মানে ধরো কারুর অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস আছে বা কাইফোস্কোলিওসিস আছে যাতে তার ভার্টিব্রা গিয়ে কম্প্রেস করছে, কিংবা তার কোনো একটা মাসেল অ্যাবনর্মালিটি আছে যার জন্য পারছে না, মায়াস্থেনিয়া গ্রেভিস, যার জন্য তার রেসপিরেটরি মাসেল প্যারালিসিস হয়ে গেছে। মোট কথা কোনো, তার মানে রেস্ট্রিক্টিভ লাং ডিজিজকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লাংসের নিজস্ব সমস্যা, লাংসের প্যারেনকাইমাটাই নষ্ট হয়ে গেছে, যেটাকে আমরা বলতে পারি ইন্ট্রা প্যারেনকাইমাল কোনো প্রবলেম হয়েছে, অথবা এক্সট্রা প্যারেনকাইমাল কিছু একটা হয়েছে। এক্সট্রা প্যারেনকাইমালের মধ্যে কি কি কারণ বললাম? একটা বললাম মায়াস্থেনিয়া গ্রেভিস হতে পারে, যেখানে মাসেল প্যারালিসিস, তো রেসপিরেটরি মাসেলগুলোই কাজ করছে না, সেই জন্য লাংস ফুলতে পারছে না। সেকেন্ড হচ্ছে যেটা আমি তোমায় বললাম, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বলো বা কাইফোস্কোলিওসিস বলো, কোনো ভার্টিব্রাল অ্যাবনর্মালিটি রয়েছে যেটা লাংসকে এক্সপ্যান্ড করতে দিচ্ছে না। আর ইন্ট্রা প্যারেনকাইমালের মধ্যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিজিজ কি? দ্যাট ইজ আইএলডি, যেখানে লাংস প্যারেনকাইমা, প্যারেনকাইমা মানে কি? প্যারেনকাইমা মানে হচ্ছে ইন্টারস্টিশিয়াম প্লাস ভাস্কুলেচারকে একসঙ্গে আমরা প্যারেনকাইমা বলি। তো ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজে ইন্টারস্টিশিয়ামটা ভোগে চলে যায়, তার মানে প্যারেনকাইমারও একটা অলমোস্ট পার্ট চলে গেল। তো এই জিনিসটা এইবার এইখানে কি হবে? এইখানে যেটা হবে, তোমার তো লাং ফুলতে পারছে না, তার মানে তোমার কিন্তু এফভিসিটাও কমে যাবে, আবার বেরোতেও পারছে না, তাই FeV1টাও কমে যাবে। তাহলে আমি যদি রেশিও করি FeV1 বাই FVC, দিস ইজ নর্মাল, কারণ দুটোই ডিক্রিজ হয়ে যাচ্ছে, সেই জন্য এটা নর্মাল। এইবার এখানে আরেকটা বড় ব্যাপার হচ্ছে, রেস্ট্রিকশন হয়েছে, এখানে আরেকটা বড় ব্যাপার হচ্ছে, যেহেতু রেস্ট্রিকশন হয়েছে, তুমি যতটা হাওয়া ঢোকাচ্ছ ততটা হাওয়া বেরোচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু তবুও তুমি ফোর্স টোর্স দিলে তুমি তবুও FeV1 কিছুটা বার করছো, তোমার ধরো হাওয়াই কম ঢুকেছে, কিন্তু এখানে মেন সমস্যাটা কি হয়ে যাচ্ছে, তোমার ঢুকছেই না হাওয়া। মানে এটা তো একটা জিনিস, আরও একটা যেটা হয় যে FVC যেটা কমে যায় বলছি, এটা একটু বেশি কমে যেতে পারে, মানে এটার তুলনায় এটা আরও বেশি কমে গেল। এটা যদি বেশি কমে যায় তাহলে কি হবে? যদি এটা আরও বেশি কমে যায় তাহলে রেশিওটা কিন্তু বেড়ে যাবে। তাহলে রেস্ট্রিকটিভ লাং ডিজিজে FeV1 বাই FVC নর্মালও থাকতে পারে, বেড়েও যেতে পারে। তাহলে আমরা PFTতে একটা জিনিস বুঝে গেছি, খুব সহজভাবে বললে, যদি FeV1 বাই FVC ডিক্রিজড হয় তাহলে সেটা অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, আর যদি এটা নর্মাল থাকে বা বেড়ে যায় তাহলে এটা হচ্ছে রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। তাহলে এবার প্রশ্ন হলো, তাহলে এইবার আমি এইটার মধ্যে কি করে ডিফারেন্স করব, ওয়েদার দিস ইজ ইন্ট্রা প্যারেনকাইমাল অর এক্সট্রা প্যারেনকাইমাল। এইখানেই আমাদের নেক্সট জিনিসটা চলে আসবে, সেটা হচ্ছে ডিফিউশন। এবং এখান থেকে একটা জিনিস জানতে হবে যে ডিফিউশন মেমব্রেনটা কি। এইটা একটা কিন্তু প্রশ্ন আসে অনেক সময়, তোমাদেরও কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে ডিফিউশন মেমব্রেন। তাহলে ডিফিউশন মেমব্রেন আমি অলরেডি তোমাকে বলেছি যে ডিফিউশন মানে কি, আমাদের রেসপিরেশন আমরা করছি কেন, আমাদের রেসপিরেশনের উদ্দেশ্য কি? এই যে আমাদের আলটিমেটলি অ্যালভিওলাই, এবং এইখানে তোমার রয়েছে হচ্ছে ব্লাড ভেসেল, মানে এদিক থেকে আসছে তোমার পালমোনারি আর্টারি, এখান থেকে তোমার বেরোচ্ছে পালমোনারি ভেন, যেটা তোমার হার্টে বিশুদ্ধ অক্সিজেনেটেড ব্লাড নিয়ে যাচ্ছে, এবং সেখান থেকে আমার আলটিমেটলি আমার বডি অক্সিজেন পাচ্ছে, যার জন্য আমরা বেঁচে আছি, তাই তো? তাহলে এই জায়গাটাতে ডিফিউশন হচ্ছে, কারণ এইখানটাতে কে রয়েছে তোমার, এইখানটাতে রয়েছে তোমার ক্যাপিলারি। তাহলে ডিফিউশন মানে কি? ডিফিউশন মানে হচ্ছে যে অক্সিজেনটা এলো সেই অক্সিজেনটা তোমার ব্লাডে ঢুকবে, আর যে কার্বন ডাই অক্সাইডটা এই রাইট হার্ট থেকে এলো সেই কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে যাবে। সো দিস ইজ কল্ড ডিফিউশন। এবং ডিফিউশনের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে যে ডিফিউশন অফ CO2 কিন্তু সবসময় বেশি দেন অক্সিজেন। ডিফিউশন পাওয়ার কিন্তু CO2 সবসময় বেশি দেন অক্সিজেন। এইবার তোমাদেরকে এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে ডিফিউশন তার মানে হচ্ছে, একটা প্রশ্ন করে যে ডিফিউশন মেমব্রেনে কে কে রয়েছে, মানে এই যে ডিফিউশন যে একটা মেমব্রেন হচ্ছে, এই লেয়ারটা কে কে তৈরি করেছে। এটা খুব সিম্পল, কিছুই নয় ব্যাপারটা, যদি তুমি একটু বুঝতে চাও। সেটা কি? সেটা হচ্ছে এই তোমার অ্যালভিওলাই, আর এই দিকে তোমার রয়েছে কোনো একটা ব্লাড ভেসেল। সেটা ব্লাড ভেসেল মানে আমি মানে ক্যাপিলারি, মানে সেটা তো একটা ব্লাড ভেসেল, এক ধরনের ব্লাড ভেসেল। তাহলে কি রয়েছে? তাহলে এইখানে তোমার অক্সিজেন এসছে, এই অক্সিজেন ঢুকবে কোথায়? রক্তের মধ্যে। তাহলে কি কি এখানে থাকতে পারে? প্রথম কথা, আমরা সবাই জানি লাংসের এখানে কিছুটা একটা ফ্লুইড থাকে, যেটাকে আমরা কি বলি? আমরা সারফ্যাক্ট্যান্ট বলি, যার জন্য লাংস কোল্যাপস করছে না। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট লেয়ার। সেকেন্ড, এরপরে কে থাকে? এরপরে তোমার অ্যালভিওলার যে ওয়াল সেটা তৈরি করে কোনো একটা এপিথেলিয়াল লেয়ার, যেটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। তো এইটা হচ্ছে আমার অ্যালভিওলার এপিথেলিয়াল লেয়ার, যেটা আমার 2 নম্বর লেয়ার।
সবসময় এপিথেলিয়াল সেল বসে থাকে একটা মেমব্রেনের ওপর, এটা অলওয়েজ এপিথেলিয়াল সেল সবসময় রেস্ট করে একটা মেমব্রেনের ওপর। তার নাম কি? তার নাম হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। তাহলে এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। এটা কার বেসমেন্ট মেমব্রেন? এই অ্যালভিওলার এপিথেলিয়াল সেলগুলোর বেসমেন্ট মেমব্রেন। তাহলে এটা হচ্ছে তোমার 3 নম্বর লেয়ার। এই জায়গাটাতে কি রয়েছে? এই জায়গাটাতে কি থাকে? এই জায়গাটাতেই থাকে হচ্ছে তোমার লাংসের ইন্টারস্টিশিয়াম, যেটাকে আইএলডিতে যে জায়গাটা ভুগে চলে যায়, এটাই হচ্ছে সেই ইন্টারস্টিশিয়াম, যেটা অ্যালভিওলাই এবং ব্লাড ভেসেলের মাঝের যে জায়গাটা লাংসে থাকে সেই জায়গাটাকে আমরা ইন্টারস্টিশিয়াম বলি। তাহলে এইটা হচ্ছে আমার ইন্টারস্টিশিয়াম, যেটা হচ্ছে আমার 4th লেয়ার। তারপরে কি থাকবে? এইটা হচ্ছে তোমার ব্লাড ভেসেল। তাহলে ব্লাড ভেসেলেরও একটা এপিথেলিয়াল লেয়ার থাকে, যেটাকে আমরা এন্ডোথেলিয়াম বলি। তাহলে এই আমার একটা ব্লাড ভেসেলের এপিথেলিয়াল লেয়ার, যেটাকে আমরা বলি এন্ডোথেলিয়াল লেয়ার। আর ব্লাড ভেসেলের এপিথেলিয়াল লেয়ারও তো কারোর উপর একটা বসে থাকবে। তাহলে এই হচ্ছে আমার ব্লাড ভেসেলের বেসমেন্ট মেমব্রেন, মানে এন্ডোথেলিয়াল বেসমেন্ট মেমব্রেন। তাহলে এইটা হচ্ছে আমার বেসমেন্ট মেমব্রেন কার? এন্ডোথেলিয়াম। তাহলে এটা আমার 5 নম্বর, এটা আমার 6 নম্বর লেয়ার। তাহলে এই মোট 6টা লেয়ার থাকে ডিফিউশন মেমব্রেনে। তাহলে অক্সিজেনকে যদি এইখান থেকে এখানে ঢুকতে হয় তাহলে মোট 6টা লেয়ার ক্রস করতে হচ্ছে। সবার উপরে সারফেক্ট্যান্ট, তারপরে অ্যালভিওলার এপিথেলিয়াল লেয়ার, অ্যালভিওলার এপিথেলিয়াল যার উপর বসে আছে অ্যালভিওলার বেসমেন্ট মেমব্রেন, তারপরের জায়গাটাকে আমরা ইন্টারস্টিশিয়াম বলি, তারপরের জায়গাটা হচ্ছে এন্ডোথেলিয়ামের বেসমেন্ট মেমব্রেন, এবং তারপরে এন্ডোথেলিয়াম। এতগুলো লেয়ার ক্রস করলে অক্সিজেন এখান থেকে এখানে এলো, আর কার্বন ডাই অক্সাইড এখান থেকে এখানে গেল। তাহলে এই 6টা লেয়ারকে ক্রস করতে হয়। এবং এটা সাইজ কত জানো? এটা সাইজ 0.3 থেকে 0.5 মাইক্রন, খুবই পাতলা। 0.3 থেকে 0.5 মাইক্রন হচ্ছে এটার সাইজ। এবং এই মোট 6টা মেমব্রেন, এটাও কিন্তু একটা প্রশ্ন আসে তোমাদের, যে ডেসক্রাইব দ্য ডিফিউশন মেমব্রেন অফ লাংস। সেখানে 6টা লেয়ার তোমাদেরকে পরপর লিখে ছবি আঁকতে হবে 1 2 3 4 5 6 করে। এবং এইটা হচ্ছে ব্যাপার, এবং এই হচ্ছে 6টা মেমব্রেন। এটা বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে এইবার অক্সিজেনের থেকেও যে পাওয়ারফুল, যে আরও ভালো ডিফিউশন করে, কারণ আমাকে যদি বুঝতে হয় যে আইএলডি হয়েছে, আইএলডি মানে কি? এই ইন্টারস্টিশিয়ামটা ভোগে চলে গেছে। তাহলে ইন্টারস্টিশিয়ামটা যদি ভোগে চলে যায় ডিফিউশন হবে না। কিন্তু আমরা যে এক্সট্রা প্যারেনকাইমাল যে ডিজিজগুলো বলেছিলাম, যে মায়াস্থেনিয়া গ্রেভিস বলো বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বলো, ওখানে তো আমার ইন্টারস্টিশিয়ামের কোনো সমস্যা নেই। তার মানে ওখানে কিন্তু ডিফিউশন নর্মাল। তাহলে আমি যদি এইটা দেখাতে পারি যে ডিফিউশন নর্মাল না অ্যাবনর্মাল, তাহলেই আমি বুঝতে পারবো যে কি সমস্যা। এবং ডিফিউশন দেখার জন্য বেস্ট গ্যাস হচ্ছে কার্বন মনোঅক্সাইড, কারণ তার ডিফিউশন পাওয়ার সবার থেকে বেশি। আমি অলরেডি বলেছি যে অক্সিজেনের থেকে কার্বন ডাই অক্সাইডের বেশি। কার্বন ডাই অক্সাইডের বাবা হচ্ছে কার্বন মনোঅক্সাইড। সেই জন্য আমরা যে টেস্টটা করি সেই টেস্টটাকে আমরা বলি ডিএলসিও। কারণ কার্বন মনোঅক্সাইড আমরা টার্ম বলি ইটস আ ডিফিউশন লিমিটেড গ্যাস। ও শুধুই ডিফিউশন হয়, তুমি যতটা দেবে ওর ডিফিউশন হয়ে যাবে। এবং এই ডিএলসিও এইটা যদি আমার নর্মাল থাকে, তার মানে দিস ইজ মাই এক্সট্রা প্যারেনকাইমাল। আর এটা যদি আমার ডিক্রিজ হয়ে যায়, তার মানে দিস ইজ আইএলডি, ইন্ট্রা প্যারেনকাইমাল। তাহলে আমরা যদি পিএফটিকে সামারাইজ করি, তাহলে আমরা সবার আগে দেখছি FeV1/FVC রেশিও। যদি এটা ডিক্রিজ হয়ে যায়, তার মানে এটা হচ্ছে আমার অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। মেজর দুটো অবস্ট্রাকটিভ লাং ডিজিজ কি? একটা হচ্ছে অ্যাজমা, একটা সিওপিডি। আমি এটার মধ্যেও বলছি কি করে তুমি পার্থক্য করবে। এটা দুটো মেজর। তার বাইরেও অলরেডি বলেছি ব্রঙ্কিয়েক্টেসিস, যে কোনো তোমার এআরওয়ের যে কোনো ডিজিজই হচ্ছে তোমার অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। আর এটা যদি নর্মাল থাকে বা যদি বেড়ে যায়, তাহলে সেটা হচ্ছে তোমার রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, যার মধ্যে দু রকম হতে পারে। একদিকে থাকবে আইএলডি, মানে যেটা তোমার ইন্ট্রা প্যারেনকাইমাল, আর একদিকে কি থাকবে? আরেকদিকে থাকবে তোমার মাসেল ডিসঅর্ডার, যেরকম মায়াস্থেনিয়া গ্রেভিস, কিংবা বনি ডিসঅর্ডার মানে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বা কাইফোস্কোলিওসিস। এদের মধ্যে কি করে তুমি পার্থক্য করবে? এদের ডিএলসিওটা কম হয়ে যাবে আর এদের ডিএলসিওটা নর্মাল থাকবে। তাহলে এইটার সাহায্যে আমরা পুরো পিএফটিকে এক জায়গায় করে এলাম। অ্যাজমা সিওপিডিকে পার্থক্য কী করবে? আমরা জানি অ্যাজমা ইজ আ রিভার্সেবল ডিজিজ, সিওপিডি ইজ আ ইরিভার্সেবল ডিজিজ। তাই FeV1/FVC রেশিও কমে যাবে, কিন্তু যদি তুমি এটাকে একটা সালবুটামল দাও, তাহলে ওটার FeV1/FVC নর্মাল হয়ে যাবে বা বেড়ে যাবে। মানে যেটা কমে গেছিলো সেটা বেড়ে যাবে, বাট এখানে কিন্তু এটা কমই থেকে যাবে। তো এইভাবে আমরা পুরো পিএফটিটাকে একটা জায়গার মধ্যে নিয়ে চলে এলাম। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, ব্রঙ্কোডাইলেটের রিভার্সিবিলিটি করে তুমি এই জিনিসটা দেখতে পারবে। ঠিক আছে।
এবার তুমি আমাকে যদি কখনো জিজ্ঞাসা করো যে অ্যাজমার ক্ষেত্রে কি ডিএলসিও কি হয়, বলো তো অ্যাজমার ক্ষেত্রে ডিএলসিও কি হয়, বলতে পারবে? এনি গেস? জাস্ট একটা এমনি প্রশ্ন করছি যে অ্যাজমাতে আমি ডিএলসিওতে আমি বলছি না অ্যাজমার দিকে আমার ডায়াগনোসের রোল নেই, আমি জাস্ট তোমাকে জিজ্ঞাসা করছি আমি যদি অ্যাজমার ক্ষেত্রে ডিএলসিও দেখি তা কী হবে? অপশান দিচ্ছি, কমে যাবে, বেড়ে যাবে, নর্মাল থাকবে, কি হবে, কি মনে হয়? কি মনে হয়? দেখো প্রশ্নটা করেছি মানে অ্যাবনর্মাল উত্তর হবে। অ্যাজমাতে কি হয়, পালমোনারি ভেসেলের সংখ্যা বেড়ে যায়, যেটাকে আমরা বলি মানে পালমোনারি ভেসেলের যে ক্যাপিলারি ওই সংখ্যা বেড়ে যায়। তা যদি হ্যাঁ কোল্যাটারালস তৈরি হয়, তা যদি ভেসেল বেড়ে যায় তাহলে ডিফিউশন কি হবে? ডিএলসিও উইল ইনক্রিজ ইন অ্যাজমা। ঠিক আছে, তো এইটা আমরা কিন্তু বেসিক্স আমরা পড়ে ফেললাম। সো আমরা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট পড়লাম, কোনো ডাউট নেই আশা করা যায়। আমরা পালমোনারি ফাংশন টেস্ট পড়লাম, আমরা ডিফিউশন মেমব্রেন পড়লাম। নাও উইল কাম টু টু ডিজিজ। আমরা সবার আগে যে রোগটা পড়বো এবং এটা ক্লাস 9-এর একটা কনসেপ্ট দিয়ে পড়বো, সেটা হচ্ছে পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন। একদম 9-এর কনসেপ্ট দিয়ে পড়বো। কীরকম পড়বো এটা দেখো। সো দিস ইজ মাই হার্ট, হার্ট এইটা আমার হার্ট। আমাদের হার্টে 4টে চেম্বার আছে, ঠিক আছে? এটা আমার কি রাইট এট্রিয়াম, এটা লেফট এট্রিয়াম, এটা লেফট ভেন্ট্রিকেল, এটা রাইট ভেন্ট্রিকেল। এই রাইট ভেন্ট্রিকেল থেকে কে বেরোয়? রাইট ভেন্ট্রিকেল থেকে বেরোয় পালমোনারি আর্টারি, যে কোথায় যায়? যে তোমার কোথায় যায়? লাংসে যায়। আর লাংস থেকে ডিফিউশনটা হয়ে যায়, মানে এটা তো কার্বন ডাই অক্সাইড রক্ত নিয়ে গেছিলো, কার্বন ডাই অক্সাইডটা ওখান থেকে বেরিয়ে যায়, অক্সিজেন ঢুকে যায় এবং সেখান থেকে তোমার পালমোনারি ভেন অক্সিনেটেড ব্লাড নিয়ে লেফট এট্রিয়ামে আসে। পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন মানে টার্মে কি আছে? হাইপারটেনশন মানে প্রেশার বেড়ে গেছে। কার প্রেশার বেড়ে গেছে? পালমোনারি আর্টারির, অন্য কারণ নয় কিন্তু। পালমোনারি আর্টারির প্রেশার বেড়ে গেছে, তার মানে রক্ত কোথা থেকে কোথায় যাচ্ছে? রক্ত এখান থেকে আলটিমেটলি লেফট এট্রিয়ামে যাচ্ছে। তো এটা তো একটা সার্কুলেশন, আমরা 11-12-এ বলি এটা পালমোনারি সার্কুলেশন, যেখানে রক্ত হার্ট থেকে বেরিয়ে আবার হার্টে ব্যাক করছে, তাই তো? তাহলে পালমোনারি আর্টারি থেকে রক্ত এখানে ব্যাক করছে। তাহলে ছোটোবেলায় ওহমের সূত্র কি পড়েছিলে? যে ধরো লেফট এট্রিয়াম একটা প্রেশার আছে আর এর একটা প্রেশার আছে, তো কারেন্ট সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়। তাহলে আমরা এটা বলতে পারি যে পালমোনারি আর্টারিয়াল প্রেশার মাইনাস লেফট এট্রিয়াল প্রেশার, বিভব প্রভেদ ভোল্টেজ ডিফারেন্স ইকুয়াল টু আই কারেন্ট। কারেন্ট এখানে কি? এখানে কারেন্ট হচ্ছে কার্ডিয়াক আউটপুট, যে রক্তটা যাচ্ছে, ইনটু রেজিস্ট্যান্স, পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স পিভিআর। তাহলে এখান থেকে আমরা পালমোনারি আর্টেরিয়াল প্রেশারের ভ্যালু কি পাচ্ছি? লেফট এট্রিয়াল প্রেশার প্লাস কার্ডিয়াক আউটপুট ইনটু পিভিআর। তাহলে আমরা কি চ্যাপ্টার পড়ছি? পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন। কখন প্রেশার বেড়ে যাবে? যদি এইটার প্রেশার বেড়ে যায় অথবা এইটার প্রেশার বেড়ে যায়। সেই জন্য আমরা একটা জিনিস অলরেডি বুঝে গেছি যে পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশনটা কেন হবে। আইদার তোমার লেফট এট্রিয়াল প্রেশার বেড়ে গেছে তাহলেও বেড়ে যাবে, আর দুই যদি তোমার পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বেড়ে যায় তাহলেও হবে। যদি লেফট এট্রিয়াল প্রেশার বেড়ে যায় এইটাকে আমরা বলি টাইপ 2 পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন। বোঝা গেল? আর যদি পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বেড়ে যায় তার অনেকগুলো কারণ আছে, যেরকম একটা কারণ হচ্ছে ইডিওপ্যাথিক, ইডিওপ্যাথিক এমনি কারণ নেই, কিংবা কিছু সেকেন্ডারি কজ আছে, এর মধ্যে কিছু সেকেন্ডারি কজও পড়ে, সেইটা হচ্ছে তোমার এইটাকে আমরা বলবো টাইপ 1। একটা হতে পারে যে তোমার কর পালমোনাল হয়েছে, সিওপিডি হয়েছে, মানে লাংসের কোনো একটা সমস্যা হয়েছে, ঠিক আছে? সো সেকেন্ড একটা হতে পারে কোনো একটা লাংসের কজ হয়েছে যার জন্য তোমার পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন বেড়ে গেছে অটোমেটিক্যালি, সেইটাকে আমরা বলি টাইপ 3। একটা হতে পারে যে তোমার এম্বলিজম হয়েছে, অর্থাৎ কোনো একটা ক্লট এসে এখানটা জমা হয়েছে, তাহলেও প্রেশার বেড়ে যাবে। তাহলে যদি এটা কোনো একটা এম্বলিজমের জন্য হয় তাহলে সেটাকে আমরা বলি টাইপ 4, এবং মিসলেনিয়াস যদি হয় তাহলে সেটাকে আমরা বলি টাইপ 5। তাহলে দেয়ার আর টোটাল 5 টাইপস অফ পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন। তার মধ্যে টাইপ 2টা হচ্ছে লেফট এট্রিয়াল প্রেশার বেড়ে গেলে। বোঝা গেল? তাহলে পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন যদি হয় তাহলে সমস্যা কি, অসুবিধা কি?
কি অসুবিধা? কোনো অসুবিধাই নাই হতে পারতো, কি চাপটা কি? তার মানে আমি যেটা তোমার কাছে জানতে চাইছি, মোটামুটি কজ তো আমি তোমাকে বলে দিলাম, কজ কি কি হতে পারে। এটা হচ্ছে লেফট এট্রিয়াল প্রেশার বেড়ে গেছে, মানে তুমি বুঝতে পারছো কোনো হার্টের সমস্যা, সেটা তোমার মাইট্রাল স্টেনোসিস হতে পারে। তাহলে এই কজটা কেন হবে? এটা মাইট্রাল স্টেনোসিসের জন্য হতে পারে। ইডিওপ্যাথিকের তো কোনো কারণ নেই। সেকেন্ডারি কজের মধ্যে আমি এইচআইভি ইনফেকশনটাকে রাখতে পারি, সিস্টোসোমিয়াসিসকে রাখতে পারি, একটা বিএমপিআর মিউটেশন হয় সেইটাকে রাখতে পারি, এবং একটা ড্রাগ আছে ফেনোফ্লুরামিন, একটা ড্রাগ আছে যেটার নাম হচ্ছে ফেনোফ্লুরামিন বা মেথঅ্যাম্ফেটামিন, মেথঅ্যাম্ফেটামিন। এই ড্রাগগুলোর জন্য তোমার এই সবই হতে পারে। এটা সেকেন্ডারি কজ। লাং কজের মধ্যে বলে দিলাম, সিওপিডি একটা কারণ হতে পারে, এম্বলিজম, পালমোনারি এম্বলিজম, আর মিসলেনিয়াস ছেড়ে দাও। তাহলে এই কটা হচ্ছে তোমার ইটিওলজি কজ। এইবার যদি এটা হয় তাহলে আমার সমস্যাটা কি, অসুবিধাটা কি? কি অসুবিধাটা কি হচ্ছে? দেখো, অসুবিধা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এটা আমার হার্ট, আমার কি বেড়ে গেছে, আমার এই জায়গাটার প্রেশার বেড়ে গেছে। এই জায়গাটা যদি আমার প্রেশার বেড়ে যায়, এখানে আমার কি ভালভ থাকে? সেমিলুনার ভালভ থাকে, তাই তো? এটার প্রেশার বেড়ে গেছে। প্রেশার বেড়ে যাওয়া মানে এটাকে আমরা কি বলি জানো? এটাকে আমরা বলি আফটার লোড। মানে ভালভের এদিকে যে প্রেশার থাকে সেটাকে আমরা বলি আফটার লোড। তাহলে এদিকে প্রেশারটা যদি বেড়ে যায়, স্বাভাবিকভাবে এখান থেকে রক্ত বেরোবে না, কারণ রক্ত তো তখনই, রক্ত হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে তো যায়, আর এটা যদি বেড়ে থাকে তাহলে রক্ত কখনো বেরোবে না। তার মানে রক্ত এখানে জমা হতে শুরু করবে। এবার রক্ত যদি এখানে জমা হতে শুরু করে, তাহলে বুঝতেই পারছো রক্ত কিন্তু এই সেপ্টামটাকে এই দিকে পুশ করবে, পুশ করে দেবে। যদি এইদিকে পুশ করে দেয়, তাহলে তোমার এদিকে কার্ডিয়াক আউটপুট কমে গেল, তোমার সিনকোপ হয়ে গেল, প্যালপিটেশন হয়ে গেল, এইসব কিছু হয়ে গেল, মাথা ঘুরে তুমি পড়ে গেলে। সেকেন্ডলি তুমি দেখো, এইবার যদি এটার কনজেশন হয়, তাহলে তোমার এইখানে কি ভালভ রয়েছে? ট্রাইকাসপিড ভালভ রয়েছে। তাহলে সেইটাকে যদি প্রেশার ক্রিয়েট করে, তাহলে তোমার কি হয়ে যাবে? ট্রাইকাসপিড রিজার্জিটেশন হয়ে যাবে। তার মানে তুমি কিরকম মারমার পাবে? প্যান সিস্টোলিক একটা মারমার পাবে, প্যান সিস্টোলিক একটা মারমার পাবে, যেটা কিন্তু তোমার ইনক্রিজ হয়ে যাবে ইন ইন্সপিরেশন। এই সাইনটাকে বলা হয় কার্ভালো সাইন, এই সাইনটাকে বলা হয় কার্ভালো সাইন। তাহলে পালমোনারি আর্টেরিয়াল প্রেশার বেড়ে গেল, আর্টেরিয়াল প্রেশার বাড়ার জন্য এখানে ভলিউম ওভারলোড হচ্ছে, সেপ্টামকে শিফট করছে, তার মানে একদিকে এইদিকে কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে, মাথা ঘুরে যাচ্ছে, এইদিকে ট্রাইকাসপিড রিজার্জিটেশন হচ্ছে, যার জন্য তুমি একটা কার্ভালো সাইন পাচ্ছ। আরও তুমি খেয়াল করে দেখো, যদি পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন হয়, তাহলে তুমি দেখো এইটারও তো একটা রিজার্জিটেশন হবে, এটার হবে না? এটাকেও তারা প্রেশার দেবে, তাহলে তোমার একটা এখানে তোমার পালমোনারি রিজার্জিটেশন হবে একটা। তাহলে পালমোনারি রিজার্জিটেশন হয়, তাহলে আমরা কীরকম মারমার পাই? আমরা এখানে একটা আর্লি ডায়াস্টোলিক মারমার পাবো, আমরা একটা আর্লি ডায়াস্টোলিক মারমার পাবো, যেটাকে আমরা বলি গ্রাহাম স্টিলস মারমার, এটাকে আমরা বলি গ্রাহাম স্টিল মারমার। বোঝা গেল? আরও একটা মারমার পাই, তুমি যদি প্রতিটা কনসেপ্ট ভাবো, প্রতিটা কনসেপ্ট, এটা পালমোনারি প্রেশার বেড়ে গেছে, তার মানে ব্লাড তো অল্প বেরোচ্ছে, সরু হয়ে বেরোচ্ছে, কারণ বেরোতে পারছে না। তো সরু হয়ে যখন বেরোবে, তখন এই জায়গাটাতে ধাক্কা দেবে, তখন তুমি একটা ইজেকশন সিস্টোলিক মারমারও পাবে। তার মানে একটা পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশনে অলমোস্ট, আমি তোমাকে নর্মাল কনসেপ্টে দেখিয়ে দিলাম যে 3 রকম মারমার তুমি পেলে। একটা হচ্ছে প্যান সিস্টোলিক মারমার, একটা হচ্ছে প্যান সিস্টোলিক মারমার, একটা হচ্ছে তোমার আর্লি ডায়াস্টোলিক মারমার, আর একটা হচ্ছে ইজেকশন সিস্টোলিক মারমার, যেটা আস্তে আস্তে রক্ত যাচ্ছে তার জন্য। বোঝা গেল? তাহলে এই, তার মানে একটা তো হচ্ছে তোমার সিনকোপ, এইদিকে যে সমস্যা সেগুলো হলো, একদিকে হচ্ছে তোমার কি হচ্ছে, একদিকে মারমার। তাহলে আমরা অনেকগুলো মারমার পেলাম, অনেকগুলো কিন্তু আমরা মারমার পেলাম। আর কি হতে পারে? আলটিমেটলি রাইট হার্ট ফেল করছে, আলটিমেটলি রাইট হার্ট ফেল করছে, তাহলে রাইট হার্ট ফেলিওরের সমস্ত ফিচার তুমি পাবে, জুগুলার ভেনাস, হেপাটোমেগালি, পেডাল ইডিমা, প্রত্যেকটা জিনিস তুমি পাবে। তাহলে আমি যদি ক্লিনিক্যাল ফিচারকে তোমার সামারি করে দিই, তাহলে আমি একটা বলতে পারি, সেপ্টাল পুশের জন্য কি হচ্ছে আমার, সেপ্টাল পুশের জন্য আমার কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে, তার জন্য সিনকোপ হচ্ছে বা তোমার ফ্যাটিক হচ্ছে, মানে কার্ডিয়াক আউটপুট কমের জন্য। একটা তুমি মারমার পাচ্ছ অনেকগুলো, কি কি মারমার পাচ্ছ? তুমি একটা প্যান সিস্টোলিক মারমার পাচ্ছ, যেটা হচ্ছে তোমার ট্রাইকাসপিড রিজার্জিটেশনের জন্য। তুমি একটা আর্লি ডায়াস্টোলিক মারমার পাচ্ছ, যেটা পাচ্ছ পালমোনারি রিজার্জিটেশনের জন্য। আবার তুমি একটা ইজেকশন সিস্টোলিক মারমার পাচ্ছ, যেহেতু সরু হয়ে রক্তটা বেরোচ্ছে, কারণ অতটা রক্ত বেরোতে পারছে না। হয়ে গেল। তার সঙ্গে তুমি রাইট হার্ট ফেলিওর পাচ্ছ, যার জন্য তুমি হয়তো একটা গ্যালপ পাবে, যার জন্য তুমি হয়তো একটা জেভিপি রেস্ট পাবে, তুমি হেপাটোমেগালি পাবে, তুমি পেডালিডিমা পাবে। তাহলে ক্লিনিক্যাল ফিচারগুলো ক্লিয়ার হয়ে গেল আমার। পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশনে আমি এই সমস্ত ক্লিনিক্যাল ফিচারগুলো আলটিমেটলি পাবো।
তাহলে পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশনকে আমাকে যদি ডায়াগনোসিস করতে হয়, ইনভেস্টিগেশন, তাহলে আমি কী করব? তাহলে গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন হচ্ছে কার প্রেশার বেড়েছে? পালমোনারি আর্টারি বেড়েছে। তাহলে গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে পালমোনারি আর্টারি বার করো তুমি। সো রাইট মানে তোমার যে পালমোনারি আর্টারি মানে পালমোনারি আর্টারিয়াল ক্যাথেটারাইজেশন করে আমি প্রেশার দেখব, এবং প্রেশারটা কত হয়? মোর দ্যান 20 মিলিমিটার অফ মার্কারি। 20-র বেশি যদি হয় তখন সেটাকে আমরা বলি পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন। বোঝা গেল? এইবার পালমোনারি আর্টারির প্রেশার কিন্তু অনেক সময় হার্টের কজেও বেড়ে যায়। দেখো এখানে তোমাকে 5টা কজ বলেছি, তার মধ্যে আমি শুধু বলেছি টাইপ 2 যেটা, সেটা শুধুমাত্র হার্টের জন্য হচ্ছে, বাট বাকি টাইপগুলো কিন্তু হার্টের জন্য হচ্ছে না। তাহলে এটা হার্ট কজের জন্য হচ্ছে নাকি লাংসের জন্য, সেটা বোঝার জন্য আমি কি দেখব? লেফট এট্রিয়াল প্রেশারকে আমি বার করব। লেফট এট্রিয়াল প্রেশারকে আমরা ডাইরেক্টলি বার করতে পারি না, সেইটার আমরা কি বার করি? পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশার। এইটাকেও লেস দ্যান 15 হতে হবে। এই দুটো ক্রাইটেরিয়া ম্যাচ করলে তখনই আমি বলবো, কারণ এইটা 15-র কম হলে তবে এটা লাং কজ। এবার কোনো পালমোনারি হাইপারটেনশন বেশি হতে পারে না? হতে পারে। কোনটাতে হতে পারে? টাইপ 2-তে। একমাত্র টাইপ 2-তে এটা বেড়ে যাবে, বাকিগুলোতে কিন্তু এটা থাকবে। তাহলে এইটা হচ্ছে তোমার পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন। এবার কেন এটা হলো, কেন এই আলটিমেটলি মেকানিজমটা কি, প্যাথোফিজিওলজিটা কি? প্যাথোফিজিওলজি খুব সিম্পল। তোমার প্রোস্টাসাইক্লিন এটা ইনহিবিট হয়ে যায়, তোমার নাইট্রিক অক্সাইড থেকে যে সিজিএমপি তৈরি হয় এটা ইনহিবিট হয়ে যায়, আর তোমার অ্যাক্টিভেট হয় হচ্ছে এন্ডোথেলিন। এন্ডোথেলিন অ্যাক্টিভেট হয়ে যায়। এই 3টে জিনিস রেজাল্ট করে তোমার পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশনে। তাহলে আমি যখন ম্যানেজমেন্টে যাব তাহলে তোমাকে আমি ইনভেস্টিগেশনে, তুমি ইজিলি বলতে পারো ইনভেস্টিগেশনে কি কি আছে। একটা তো বললাম যে পালমোনারি আর্টারিয়াল ক্যাথেটারাইজেশন, এটা একটা হয়ে গেল। এর বাইরে তুমি এক্সরে করতে পারো, HRCT করতে পারো, এগুলো সব করতে পারো। তুমি যদি এটা 2D ইকো করো, তুমি ওই সেপ্টাল পুশটা দেখতে পেতে পারো, কার্ডিয়াক আউটপুট কম দেখতে পেতে পারো। এছাড়াও আমরা আরও কিছু করি, কারণ অনেক সময় আমরা কিছু জিনিসকে রুল আউট করি, যেরকম আমরা স্লিপ স্টাডি করি। কারণ অনেক সময় কি হয়, পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশনের খুব কমন কথা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। তাই এইটা আমরা দেখি টু রুল আউট ওএসএ, এটা রুল আউট করি আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া দেখার জন্য। কিংবা অনেক সময় আমরা একটা ওই ওয়াক টেস্ট করি, 6 মিনিট ওয়াক টেস্ট যেটা, সেটা আমরা করি। তো এগুলো সব কিছু আমরা করে থাকি, বাট মেনলি আমি তোমাকে বলবো দ্যাট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। তোমাকে পালমোনারি আর্টারিয়াল প্রেশার দেখতে হবে, সেটা যদি 20-র বেশি হয় দেন দিস ইজ মাই পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন। ট্রিটমেন্ট তুমি অলরেডি বুঝে গেছো কি ট্রিটমেন্ট, বেসিক ফান্ডাটা কি? আমাকে এন্ডোথেলিন অ্যান্টাগনিস্ট দিতে হবে, কারণ এন্ডোথেলিন অ্যাক্টিভেট হয়ে গেছে বলেছিলাম। এন্ডোথেলিন অ্যান্টাগনিস্টকে বসেনটান বা অ্যাম্বিসান্টান, এটা হচ্ছে আমার এন্ডোথেলিন অ্যান্টাগনিস্ট। সেকেন্ড তোমাকে যেটা দিতে হবে, নাইট্রিক অক্সাইডকে যে প্রমোট করে সেটা কি, পিডি ইনহিবিটার যেগুলো, সেগুলো দিতে হবে। সেটা হচ্ছে তোমার টাডালাফিল, সিডেনাফিল, এটা হয়ে গেল। আর একটা কি, প্রোস্টাসাইক্লিন অ্যানালগ দিতে পারো, যেটাও ইনহিবিট হয়ে যায়, সেটা কি ইপোপ্রোস্টেনল। এবং ইনিশিয়াল লেভেলে তুমি সিসিবি দিয়েও শুরু করতে পারো কাজ চালানো। তো এই 4টে হচ্ছে মেন ড্রাগ পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশনের। বোঝা গেল? শুড উই কন্টিনিউ, শুড উই ফিনিশ? বোঝা গেল? তাহলে পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন নিয়ে কোনো ফাইন। তো আমরা আজকে লাস্ট টপিক করবো আজকে, দ্যাট ইজ ARDS। ঠিক আছে, দ্যাট ইজ ARDS, যেটা খুব ইম্পর্টেন্ট। ARDS অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। অ্যাকিউট, ওটা বলে দেবো বলে আছে। ঠিক আছে, তুমি বললে যখন ওটা বলে দেবো। এটা হচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমটা কি? অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমটা কী হয়? এখানে যেটা মেনলি হয়, কি হয় বলো? এই তোমার অ্যালভিওলাই, যেটার কথা এতক্ষণ ধরে বারবার দেখাচ্ছি, সেই অ্যালভিওলাইয়ের নিচে কে আছে? ব্লাড ভেসেল রয়েছে। তো এই ব্লাড ভেসেল থেকে ফ্লুইড বেরোয়, ফ্লুইড বেরিয়ে এইখানে তোমার অ্যাকুমুলেট হয়। ঠিক আছে, এবার যদি এখানে এরকম ফ্লুইড অ্যাকুমুলেট হয়ে যায় তাহলে কি হবে? প্রথম কথা, সারফ্যাক্ট্যান্ট ভোগে চলে গেল, তোমার লাংস কোল্যাপস হয়ে যাবে। দ্বিতীয় কথা, এত ফ্লুইড যদি এখান থেকে বেরোয় তাহলে আলটিমেটলি তোমার ডিফিউশন হবে না, তো তুমি আলটিমেটলি মরে যাবে, হাইপক্সিয়া হয়ে মরে যাবে। তো এইটা হচ্ছে আলটিমেটলি ARDS-এর কনসেপ্ট। এবার এইটা বেরোলো কেন? কেন পালমোনারি ভেসেল থেকে ফ্লুইড বেরোয়? তার একটা কারণ কি, মেজর কজ কি? হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর হয়, লেফট হার্টে ব্লাড মানে জমা হতে শুরু করে, সেখান থেকে পালমোনারি ভেন দিয়ে ব্যাকফ্লো হয়, সেখান থেকে এইটা হয়। বাট
এআরডিএস হচ্ছে যেখানে এটা নন কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা, এইটাই হচ্ছে এআরডিএস এর মেন ফান্ডা, যেটা এখানে নন কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা হচ্ছে। মানে এই পালমোনারি ইডিমাটা একইভাবে হচ্ছে, এটাই হচ্ছে, বাট দিস ইজ আ নন কার্ডিওজেনিক কজে যখন হয় তখন সেটাকে আমরা এআরডিএস বলি। তাহলে প্রশ্ন হচ্ছে কেন হবে? তাহলে কিছু ডাইরেক্ট লাংকে ইনজুরি করতে পারে, কিছু ইনডাইরেক্ট লাংকে ইনজুরি করতে পারে। ডাইরেক্ট লাংয়ে ধরো নিউমোনিয়া হয়েছে, ডাইরেক্ট লাঙে নিউমোনিয়া, বা কেউ ধরো ডুবে গেছে, তার জল ঢুকে গেছে, সেখান থেকে ইনফেকশন হয়ে গেছে, কিংবা ধরো ডাইরেক্টলি কোনো অ্যাসপিরেট করে নিয়েছে কিছু একটা, ডাইরেক্টলি অ্যাসপিরেশন হয়েছে কিছু একটা, বিষ খেয়ে ফেলেছে কিছু একটা, ডাইরেক্ট লাংসে ঢুকে গেছে, সেটার জন্য হতে পারে। ড্রাউনিং, নিউমোনিয়া, এগুলোর জন্য, কিংবা কোনো টক্সিন, ডাইরেক্টলি টক্সিন দিয়েছে। ইনডাইরেক্ট কি? যখন সরাসরি লাংস হয়নি কিন্তু সেপসিস হয়েছে, বা প্যানক্রিয়াটাইটিস হয়েছে, বা কোনো ড্রাগ ওভারডোজ হয়েছে, এইগুলোর জন্য তোমার হতে পারে। এবার তাহলে কি হয়েছে এখানে? এখানে তোমার পালমোনারি ভেসেল থেকে জল বেরিয়ে লাংসকে ভরিয়ে দিয়েছে। সো লাংস ইজ নাও, অ্যালভিওলার্স আর ফুল ফিল্ড উইথ ওয়াটার। জল বেরিয়ে এসছে। কোথা থেকে জল বেরিয়ে এসছে? এখান থেকে। তাহলে জলটা বেরোলো কেন? হার্ট ফেলিওর তো হয়নি, অলরেডি বলে দিয়েছি দিস আর নন কার্ডিওজেনিক, মানে এখানে হার্ট ফেলিওর হয়নি। তাহলে এটা কেন হলো? তার কারণ এই যেগুলোই হয়েছে আলটিমেটলি কোনো একটা ইনফেকশন হয়েছে, কিছু একটা হয়েছে, মানে আলটিমেটলি একটা সেপসিস টাইপের কিছু হয়েছে। যখনই সেপসিস হয় কিছু মার্কার বেরোয়, সেই মার্কারগুলো কি? IL-1, IL-6, TNF আলফা, এই মার্কারগুলো বেরোয়। এবং এরা কি করে? এরা যেটা করে ভাস্কুলার পারমিয়েবিলিটিকে বাড়িয়ে দেয়, যার জন্য তোমার ফ্লুইড বেরোতে শুরু করে এবং সেখান থেকে ইডিমা হতে শুরু করে। এবং এটা হলে কী হবে? তাহলে একটা ইনফ্লামেশন হলো, ইডিমা হলো, এরপরে কি হয়? এরপরে অ্যাকচুয়ালি এরপরে খেলাটা আসে এখানে, এরপরে আসে ফাইব্রোব্লাস্ট আসে এবং ওটা ফাইব্রোটিক হয়ে যায় এবং তারপরে আলটিমেটলি মানে ফাইব্রোসিস হয়ে যায় আর কি, পুরোপুরি ফাইব্রোসিস হয়ে যায়। মানে ধরো একটা তো হতে পারে তুমি মরে গেলে, একটা হলো তোমার এআরডিএস হলো, তোমার ডিফিউশন হলো না, অক্সিজেন গেল না, তুমি মরে গেলে, তোমার মাল্টিপল অর্গান ফেলিওর হয়ে গেল, কারণ অর্গানগুলো অক্সিজেন পাচ্ছে না, তুমি মরে গেলে। আর তুমি যদি বেঁচে যাও তাহলেও কিন্তু তোমার লাংসে একটা ফাইব্রোসিস হয়। এই জন্য আমরা কোভিডের পরে বলতাম লাংস ফাইব্রোসিস হয়ে যাচ্ছে। কেন ফাইব্রোসিস হয়ে যাচ্ছে? কারণ আফটার দ্য ইনফ্লামেশন গোজ ফাইব্রোব্লাস্ট কাম এবং লাংটাকে ওরা ফাইব্রোস্ট করে দেয়, লাংটাকে ওরা ফাইব্রোস্ট করে দেয়। তো আলটিমেটলি তুমি আমাকে যদি বলো এআরডিএস এর ফেজ কি, তাহলে আমি এআরডিএস এর ফেজ আমি তোমাকে বলবো, প্রথমে একটা ইনফ্লামেশন হয়, তারপরে প্রলিফারেশন অফ ফাইব্রোব্লাস্ট হয় এবং তারপরে একটা ফাইব্রোসিস হয় ইরিভার্সেবল। এবার তুমি যদি ফার্স্ট স্টেজেই ফুটে যাও তাহলে মরে গেলে তো অসুবিধা নেই কোনো, তাহলে তো বেঁচে গেলে, এই সমস্ত পৃথিবীর সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি। আর তুমি যদি বেঁচে থাকো তাহলে কিন্তু লাঙে ফাইব্রোসিস হয়ে যাবে, কারণ এআরডিএস এর একটা মেজর কমন কোভিড ছিল, কারণ যে কোনো লাংসের ডাইরেক্ট ইঞ্জুরি হয়েছিল ওখানে। তো আলটিমেটলি এটা হচ্ছে তো নন কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা, এটাই হচ্ছে মেন ফান্ডা। এবং কি হয় এবং কি হয় না সেটা বললাম। তাহলে এটার তুমি কি করে ডায়াগনোসিস করবে? অবভিয়াসলি ইনভেস্টিগেশনে তো আমরা কি পাই? হোয়াইট আউট লাং পাই। আমরা সবাই জানি বাইল্যাট্রাল একদম হোয়াইট আউট আমরা লাং পাই, সেটা তুমি এক্সরে করেও আইডেন্টিফাই করতে পারো, HRCT করেও আইডেন্টিফাই করতে পারো, এবং অবভিয়াসলি তুমি এখানে এবিজি টেবিজি সবই করবে, কারণ এখানে হাইপক্সেমিয়া হবে, তাই তো? হ্যাঁ, এগুলো সব তুমি দেখবে। এইবার ডায়াগনোসিস করার জন্য আমরা যে ক্রাইটেরিয়াটা বার করি সেটা হচ্ছে আমার বার্লিন ক্রাইটেরিয়া। এইটা তোমাকে জানতে হবে, বার্লিন ক্রাইটেরিয়া। বার্লিন ক্রাইটেরিয়াতে আমরা কি দেখি? PaO2/FiO2 রেশিও। আমি জানি এটা ভিডিওর জন্য বলছি, অনেকে ব্যাপারটা বোঝেন এটা কি ব্যাপার। PaO2 মানে এই যে আমাদের অ্যালভিওলাই থেকে এই যে ব্লাড ভেসেলটা আমাদের বডিতে যাচ্ছে, এইটার মধ্যে অক্সিজেনের যেটা পার্শিয়াল প্রেশার সেটাকে আমরা বলি PaO2, যেটা আমরা এবিজি করে বার করি, আর্টারির অক্সিজেন মানে আর্টারি থেকে রক্ত নিয়ে দেখি যে তার মধ্যে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কত। আর FiO2 মানে যে অক্সিজেনটা তোকে ডেলিভার করা হচ্ছে। যেমন আমার এখন FiO2 কত? 20%, কারণ বাতাসে 20% অক্সিজেন আছে। সো এই মুহূর্তে আমার FiO2 হচ্ছে 20%, কারণ আমি বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি। কিন্তু যখন যারা হসপিটালাইজড হয়ে যায় তখন তো সে নর্মালি নিতে পারছে না, তখন তো আমরা মাস্ক দিয়ে দিই, নেজাল ক্যানুলা দিয়ে দিই, কিংবা ভেন্টিলেটার দিয়ে দিই, অনেকভাবে দিতে পারি। তো নেজাল ক্যানুলা যেরকম 20-30% হয়, কিছু কিছু ক্ষেত্রে 50% অক্সিজেন যায়, তো এরকম ভ্যারি করে। কখনো কখনো আমাদেরকে আরও বেশি অক্সিজেন দিতে হয়, তো FiO2টা ভ্যারি করে আর কি। তাহলে FiO2 হচ্ছে কতটা অক্সিজেন দেওয়া হচ্ছে, আর সেইটা দেওয়ার পরে আলটিমেটলি তোর কতটা প্রেশার হলো সেটা হচ্ছে তোর ব্যাপার। তাহলে তুই বুঝতেই পারছিস ভালো আমি কাকে বলবো? ভালো আমি তাকেই বলবো যে যাদের এই PaO2টা অনেক বেশি। মানে আমাকে 20% তুই অক্সিজেন দিলি, আমি বাতাস থেকে 20% অক্সিজেন নিচ্ছি, নিয়ে আমার PaO2 100, তাহলে খুব ভালো। বা 100-এরও বেশি পার্শিয়াল প্রেশার, 105, 110, খুব ভালো। কিন্তু এবার বাতাস থেকে আমি অক্সিজেন নিচ্ছি 20, আমার এদিকে অক্সিজেন হয়ে গেছে 40,
তার মানে বিপদ। তার মানে PaO2 বাই FiO2 রেশিওটা যত বেশি থাকবে তত ভালো। ARDS এটাই কমে যায়। কীরকম কমে যায়? এটা আইদার হতে পারে 200 থেকে 300, সেটাকে আমরা বলি মাইল্ড ARDS। এটা যদি হয় 100 থেকে 200, সেটাকে আমরা বলি মডারেট ARDS। আর এটা যদি হয় লেস দ্যান 100, সেটাকে আমরা বলি সিভিয়ার ARDS। তাহলে এই 3 রকমের ARDS আছে। 200 থেকে 300 যদি মধ্যে থাকে তাহলে মাইল্ড, 100 থেকে 200-র মধ্যে হলে মডারেট, আর লেস দ্যান 100 যদি হয়ে যায়, তার মানে তুই যত 100% FiO2 দিচ্ছিস, এদিকে তোর আটারির মধ্যে অক্সিজেন যাচ্ছে না, মানে ডিফিউশন হচ্ছে না, লাংস কোল্যাপস করে গেছে, লাংসে আর কিছু নেই, কিছুভাবেই লাংসকে আর ফোলানো যাচ্ছে না, কোনোভাবেই ডিফিউশন করা যাচ্ছে না। সেই জন্য যদি আমাকে ম্যানেজমেন্ট দিতে হয়, আমরা কি করি? আমার একটাই ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে ভেন্টিলেশন। কিন্তু এই ভেন্টিলেশনের একটা গল্প আছে। ভেন্টিলেশন গল্পটা কি? সেটা হচ্ছে, দেখ তোর লাংস অলরেডি ইনজিওর, লাংস কাজ করতে পারছে না, লাংস এমনি দুর্বল, ডিফিউশন হচ্ছে না, লাংসে কোনো একটা ইনজুরি হয়েছে, নিউমোনিয়া হয়েছে, এবার তুই ভেন্টিলেশন দিবি। ভেন্টিলেশন দিবি মানে তুই খোলার চেষ্টা করছিস, লাংসটাকে তুই খোলার চেষ্টা করছিস, কিন্তু তোর লাংস অলরেডি খুব উইক, তাকে তুই যদি বেশি ফোর্সে খোলার চেষ্টা করিস তাহলে লাংস ফেটে যাবে, তাই তুই সেটা করতে পারিস না। সেই জন্য আমরা ভেন্টিলেশন দিই, বাট লো টাইডাল ভলিউম মেনটেন করে। আমরা লো টাইডাল ভলিউম ভেন্টিলেশন দিই, যার ফলে একটা কার্বন ডাই অক্সাইড লেভেল কিন্তু বেশি থাকে এই টাইপের ভেন্টিলেশনে। এই টার্মটাকে আমরা বলি পারমিসিভ হাইপার ক্যাপনিয়া। এই টার্মটাকে আমরা বলি পারমিসিভ হাইপার ক্যাপনিয়া। এছাড়া অবভিয়াসলি তুই প্রোন করে রাখবি, যেটা কনসেপ্ট আমি আগেও বলেছিলাম, যে ঘুরিয়ে রাখবে, তুমি প্রোন করে রাখবে যাতে মালগুলো কিছু বেরিয়ে টেরিয়ে যায় বা যা করে। প্রোন করলে অ্যাকচুয়ালি তোমার ভেন্টিলেশন পারফিউশনটা বেটার হয়ে যায়, গ্র্যাভিটির জন্য কিছুটা বেটার হয়ে যায়, তো প্রোন করে রাখবে এবং লো টাইডাল ভলিউম ভেন্টিলেশন। এর বাইরে সাপোর্টিভ থেরাপি তো রয়েছে, তুমি অ্যান্টিবায়োটিক দেবে, ফ্লুইড দেবে, সেগুলোর মধ্যে আর যাচ্ছি না, সেগুলো তো যা কমন। তো এইটা হচ্ছে আমার ARDS। তুমি বললে লাস্ট টপিক নিউরাল কন্ট্রোল। নিউরাল কন্ট্রোল কিছুই নয়, আমরা কীভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছি। তো বেসিক্যালি আমাদের ব্রেন দিয়ে কন্ট্রোল হয়। তো এটা হচ্ছে আমাদের ব্রেন স্টেম। ব্রেন স্টেমের দুটো অংশকে তোমাকে দেখাই। ব্রেন স্টেমের ব্রেন স্টেম 3টে জিনিস দিয়ে তৈরি। একদম উপরে থাকে মিড ব্রেন, তারপরে থাকে পন্স, তারপরে থাকে মেডুলা। 3টে জিনিস নিয়ে আমরা ব্রেন স্টেম বলি। তো এখানে আমরা যাকে যাকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার পন্স, এটা হচ্ছে আমার মেডুলা। এই মেডুলার মধ্যে একটা সেন্টার আছে, এই মেডুলার মধ্যে একটা সেন্টার আছে, যেটার নাম হচ্ছে প্রি বর্জিঞ্জার কমপ্লেক্স, যার নাম হচ্ছে প্রি বর্জিঞ্জার কমপ্লেক্স। এটা কোথায় থাকে? মেডুলাতে থাকে। এই যে তুমি শ্বাস নিচ্ছ, তুমি কি ভাবছো শ্বাস নেওয়ার আগে? তুমি তো অটোমেটিক্যালি নিচ্ছ, কিন্তু চাইলে আমি তোমাকে যদি বলি ধরে থাকো কিছুক্ষণ শ্বাসটা, তার মানে আমরা চাইলে নিজের ইচ্ছা মতোও নিতে পারি, কিন্তু আমরা নিচ্ছি না, আমরা স্পন্টেনিয়াস ব্রিদিং করছি। সেইটা করাচ্ছে এই প্রি বর্জিঞ্জার কমপ্লেক্স। এ ডাইরেক্টলি ফ্রেনিক নার্ভকে একটা সিগন্যাল দিচ্ছে, যে ফ্রেনিক নার্ভের সিগন্যালের জন্য তোমার ডায়াফ্রাম কন্ট্র্যাক্ট করছে এবং তুমি ইন্সপিরেশন নিচ্ছ, তুমি শ্বাস নিচ্ছ। ডাইরেক্টলি প্রি বর্জিঞ্জার কমপ্লেক্স ফ্রেনিক নার্ভকে সিগন্যাল দিচ্ছে, ইন্সপিরেশন হচ্ছে আমাদের ডায়াফ্রাম কন্ট্রাকশনের জন্য। এবং তার মানে এইটা হচ্ছে আমাদের স্পন্টেনিয়াস ব্রিদিংয়ের জন্য এই প্রি বর্জিঞ্জার কমপ্লেক্সকে আমার লাগে। কিন্তু এইবার এই যে শ্বাস নেওয়া হয়ে গেল, এই যে শ্বাস নিয়ে নিলি, শ্বাস নেওয়ার পরে শ্বাসটা তো থামাতে হবে, এরকম তো আমি নিতেই থাকবো, তাহলে লাংস বাস্ট করে যাবে। তাহলে থামানোর জন্য কাউকে একটা দরকার। সেইটা থামানোর জন্য আমার এখানে কে রয়েছে? দুজন রয়েছে। সেটা হচ্ছে মেডুলাতে থাকে হচ্ছে প্রি বর্জিঞ্জার কমপ্লেক্স, যার জন্য তুমি অটোমেটিক্যালি শ্বাস নিচ্ছ। প্রি বর্জিঞ্জার কমপ্লেক্স ফ্রেনিক নার্ভকে সিগন্যাল দিচ্ছে, ডায়াফ্রাম কন্ট্রাক্ট করছে, তুমি শ্বাস নিচ্ছ। কিন্তু এরকম তো না যে তুমি নিতেই থাকবে, নিতে তাহলে লাংস বাস্ট করে যাবে। তাহলে পন্সে দুটো সেন্টার থাকে। পন্সে ওপর দিকে থাকে হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার, আর নিচের দিকে থাকে হচ্ছে অ্যাপনিউস্টিক সেন্টার। ঠিক আছে, এইটা হচ্ছে কাজ। এইবার আমি তোমাকে যেটা বললাম যে ব্যাপারটা কি হয়, ব্যাপারটা হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টারের কাজ কি, এটা আগে তোমাকে বুঝতে হবে। নিউমোট্যাক্সিক সেন্টারের কাজ হচ্ছে অ্যাপনিউস্টিক সেন্টারকে ইনহিবিট করা। আর অ্যাপনিউস্টিক সেন্টারের কাজ কি? ইন্সপিরেশনের টাইম বাড়ানো। তার মানে যখন আমরা শ্বাস নিচ্ছি, মানে তোমার প্রি বর্জিঞ্জার কমপ্লেক্স অ্যাক্টিভেট হলো, তুমি শ্বাস নিচ্ছ, ডায়াফ্রাম কন্ট্রাক্ট হলো, তুমি টাইডাল ভলিউম নিয়ে নিলে, 500 ml নিয়ে নিলে, আর বেশি আমরা নিচ্ছি না। কেন নিচ্ছি না? কারণ এইবার ভেগাস নার্ভ যাচ্ছে, ভেগাস নার্ভ গিয়ে তোমার ইন্সপিরেশনকে থামিয়ে দিচ্ছে, মানে একে থামিয়ে দিচ্ছে। এটা একটা উপায়। আর একটা উপায় হচ্ছে তোমার যে নিউমোট্যাক্সিক সেন্টার, সে তোমার অ্যাপনিউস্টিক সেন্টারকে ইনহিবিট করে দিচ্ছে। অর্থাৎ এই যে আমি শ্বাস নিলাম, যেই আমার লাংসে 500 ml হাওয়া চলে এলো, সাথে সাথে
এইটা তোমার অ্যাপনিউস্টিক সেন্টার, এটা তোমার নিউমোট্যাক্সিক সেন্টার, আর মেডুলাতে তোমার রয়েছে প্রি বর্জিঞ্জার কমপ্লেক্স। এইটা তোমার রয়েছে পন্সে, এইটা তোমার রয়েছে মেডুলাতে। যেই তুমি 500 ml হাওয়া নিয়ে নিলে, সাথে সাথে ভেগাস নার্ভ গেল, ভেগাস নার্ভ গিয়ে একে বন্ধ করে দিল, যার শ্বাস নিস না। প্লাস নিউমোট্যাক্সিক সেন্টারও একে বন্ধ করে দিল যে তুই আর শ্বাস এক্সট্রা নিস না, অর্থাৎ এটা ইনহিবিট হয়ে গেল। বোঝা গেল? তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার এই তিনজনে করে। নিউমোট্যাক্সিক সেন্টার অ্যাপনিউস্টিক সেন্টারকে ইনহিবিট করে, তারপরে যার ফলে তুমি আর এক্সট্রা হাওয়াটা নিচ্ছ না। যদি এটা না করতো তাহলে কিন্তু তুমি নিতেই থাকতে না, কারণ আরেকটা মেকানিজম আছে ভেগাস নার্ভ, সে কিছুটা তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করতো, সে থামানোর চেষ্টা করতো। তাহলে এই যে আমরা 500 ml নেওয়ার পরে আমরা যে এই এক্সপিরেশন করছি, তার দুটো কারণ। এক তো হচ্ছে ভেগাস নার্ভ গিয়ে বন্ধ করে দিচ্ছে ইন্সপিরেশন ফার্দার, আর দুই হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার অ্যাপনিউস্টিক সেন্টারকে ইনহিবিট করে দিচ্ছে, যার জন্য আমরা আর ফার্দার শ্বাস নিচ্ছি না। ঠিক আছে, এইবার তুমি আমাকে বলো, তাহলে এটা এবার তুমি আমাকে বলো, ধরো এটা একটা পন্স, এটা মেডুলা, এটা পন্স, এটা মেডুলা। তাহলে পন্সের সবার ওপরে রয়েছে হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার, তারপরে রয়েছে অ্যাপনিউস্টিক সেন্টার, এখানে রয়েছে হচ্ছে প্রি বর্জিঞ্জার কমপ্লেক্স। আমি তোমাকে বলছি, শুধু তুমি আমাকে বলো, আমি এইখান থেকে কেটে দিলাম, মানে এর নিচের পার্টটা রয়েছে, ওপর থেকে মাথাটাকে কেটে দিয়েছি, আমার রেসপিরেশন এফেক্ট করবে কি করবে না? ওপরের পার্টটা নেই, নিচের পার্টটা পুরোটা রয়েছে। তাহলে এই ওপরের পার্ট যদি আমি কাটি, মানে অ্যাবাভ পন্স আমি যদি কেটে দিই, তাহলে কি কোনো আমার সমস্যা হবে কি হবে না ব্রিদিং? তাহলে নর্মাল ব্রিদিং। বুঝে গেছো এটা? এবার আমি যদি মিড পন্সে কাটি, নিউমোট্যাক্সিক সেন্টার আর নেই, তাহলে কি হবে বলো তো? কি হবে? তাহলে অ্যাপনিউস্টিক সেন্টার কি করছিল? নিউমোট্যাক্সিক অ্যাপনিউস্টিক ইনহিবিট করে। অ্যাপনিউস্টিক কি করে? ইন্সপিরেশনকে বাড়িয়ে দেয়। তার মানে এইটা যদি হয় তাহলে প্রলংড ইন্সপিরেশন হবে, মানে ইন্সপিরেশন চট করে থামবে না, যেটাকে আমরা বলি অ্যাপনিউসিস। যদি এখান থেকে কেটে দিই তাহলে দুটোই নেই, আর এর মতো চলছে, তখন আমরা পাবো হচ্ছে ইরেগুলার ব্রিদিং। আর যদি একদম নিচ থেকে কেটে তাহলে ডাই, মরে যাবে, কিছুই নেই আর। বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের নিউরাল কন্ট্রোল অফ। তাহলে আমরা আজকে অনেকগুলো জিনিস পড়লাম: ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, ডিফিউশন মেমব্রেন, পিএফটি, নিউরাল কন্ট্রোল, ARDS, পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন। সো অলমোস্ট উই কভার ম্যাক্সিমাম টপিক। আশা করা যায় পরের পার্টে আমরা বাকি রেসপিরেটরি সিস্টেম শেষ করবো, এবং আমার মনে হয় আমি যা পড়ালাম যে কোনো নিট পিজির প্রশ্ন সলভ হবে এখান থেকে। কার্ভ 65, ও নিউমোনিয়া আসবে না, ওটা 11-12 প্রশ্ন গো, অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ। তোমাকে আমি আমার একটা নিটের ভিডিও পাঠিয়ে দেবো, নিট ইউজি, ওটা আর আসবে না। থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। আর টেলিগ্রাম চ্যানেল আমার নিট বায়োলজি, ওটাতেই আপাতত যারা জয়েন করে আমি এই PDF আপলোড করে দেবো, নিট বায়োলজি বাই ডক্টর অর্কদীপ, যেটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। থ্যাংক ইউ।